আরামে ঘুমাচ্ছিলাম, হঠাৎ চাষি এসে ডাকতে লাগলো। এই মাকে ওঠ, আর কত ঘুমাবি? কলেজে যাবি না? প্লিজ চাচি, আর একটু ঘুমাতে দাও। নিহা তোর জন্য টেবিলে বসে আছে, বলেছে তাড়াতাড়ি নাস্তা করতে আসতে। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম, তারপর চাষিকে বলতে লাগলাম, চাষি গো, আমাকে আগে বলবে না, আজকে আমি শেষ। নেহার নাম শুনেই উঠে গেলি, তাড়াতাড়ি যা, না হলে খবর আছে। দূর যাও তো। তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম, গিয়ে দেখি নিহা আপু আমার জন্য অপেক্ষা করছে। আমি যেতেই ধমক দিয়ে বলতে লাগলেন, এত দেরি করে ঘুম থেকে কেউ ওঠে? তোকে না কালকে বলেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠবি। সরি আপু, আর হবে না, কাল থেকে সকাল সকাল উঠবো। ওকে, এবার তাড়াতাড়ি নাস্তা সেরে রেডি হয়ে নে কলেজে যাওয়ার জন্য। ওকে আপু। এবার খেতে খেতে আমার পরিচয়টা দিয়ে নে। আমি মাক্কি, এবার অনার্স তৃতীয় বর্ষে পড়ি। আমার মা বাবা একটা অ্যাক্সিডেন্টে আমার ছোটবেলাতেই মারা গিয়েছে। তারপর থেকে আমি চাচার বাড়িতেই থাকি। চাচা এবং চাচি আমাকে নিজেদের সন্তানের মতোই দেখে, কারণ তাদের কোনো ছেলে সন্তান নেই। এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি হলেন চাচা চাচির একমাত্র আদরের মেয়ে নিহা। পড়াশোনা শেষ করে চাচার বিজনেস দেখাশোনা করা শুরু করছে। চাচার অনেক বড় বিজনেস। নিহা আপু খুবই রাগী এবং ডিসিপ্লিন। উনি আমাকে অনেক শাসনে রাখেন। চাচা চাচি ওনাকে কিছু বলতে পারেন না, কারণ উনি খুবই জেদি। একবার যেটা বলে সেটাই করে। তবে উনি দেখতে একেবারে পরীর মতো। অনেকগুলো বিয়ের প্রপোজাল এলেও তিনি সবগুলো রিজেক্ট করে দিয়েছেন। এবার গল্পে আসি। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আপুর সাথে গাড়িতে করে বের হয়ে গেলাম কলেজের জন্য। আপু অফিসে যাওয়ার সময় আমাকে কলেজে নামিয়ে দিয়ে যায়। আমাকে কলেজ নামিয়ে দিয়ে আপু বললেন, মন দিয়ে ক্লাস করবি, আর কোনো মেয়ের সাথে ভুলেও কথা বলবি না, তাহলে তোর কপালে শনি আছে। ঠিক আছে আপু। তারপর আপু চলে গেল। আমি বুঝি না উনি আমার উপরে এত অধিকার খাটায় কেন। ওনাকে ভয় কিছু বলতেও পারে না, কারণ ওনার সেই নরম হাতের গরম চর খেতে খেতে আমার গাল শক্ত হয়ে গেছে। তাই ভয়ে যেটা বলেন সেটাই করি। যাই হোক, তারপর কলেজে ঢুকে দেখি বন্ধুরা আড্ডা দিচ্ছে, তাই তাদের সাথে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ক্লাস শুরু হলে একের পর এক ক্লাস শেষ করে বের হলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলল, হাই, আমি যারা। আমি মাক্কি। আমরা কি বন্ধু হতে পারি? আমার তখন নিহা আপুর নিষেধের কথা মনে পড়ে গেল। তাই আমি বললাম, সরি, আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। নিজে থেকে বন্ধু হতে এসেছি বলে ভাব দেখাচ্ছেন? আরে না, বিষয়টা তেমন না। তাহলে বন্ধু হতে সমস্যা কি? শুধু তো বন্ধুই হতে চেয়েছি, অন্য কিছু তো না। আচ্ছা ঠিক আছে। তাহলে আজ থেকে আমরা বন্ধু। ওকে ঠিক আছে। তাহলে ক্যান্টিনে চলো, গিয়ে খেতে খেতে একটু আড্ডা দিব। না, আমার ভালো লাগছে না। তার মানে তুমি আমাকে বন্ধুই ভাবো না? আরে তা না। আচ্ছা ঠিক আছে চলো। তারপর যারার সাথে ক্যান্টিনে গিয়ে খাবার অর্ডার করে আড্ডা দিতে লাগলাম। এদিকে নিহা অফিসে বসে কয়েকটা ফাইল দেখছিল, তখন তার কাছে একটা কল আসে। হ্যালো, কি? ওর এত বড় সাহস! এক্ষুনি আমি কলেজে আসছি। কল কেটে নিহা দেখলো তার সামনে একটা পানির গ্লাস। রাগের ঠেলায় গ্লাসটাকে সে ঢিল মেরে ভেঙে ফেললো। তারপর হন হন করে অফিস থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে আমার কলেজের দিকে রওনা হয়ে গেল। ক্যান্টিনে বসে খাবার খেতে খেতে আমি আর যারা গল্প করছিলাম, হঠাৎ করে পিছন থেকে কে যেন বলে উঠলো, বাহ বাহ, জুটিটাকে খুব সুন্দর লাগছে। আমি আর যারা সেদিকে তাকালাম। তাকে আমার ভয়ে হাত পা কাঁপতে লাগলো। আজকে আমি শেষ। কারণ সেখানে নিহা আপু দাঁড়িয়েছিল, এমন ভাবে রেগে আছেন যে তার চোখগুলো দিয়ে আগুন বের হবে বলে মনে হচ্ছিল। তারপর উনি আমার কাছে এসে বলতে লাগলেন, বাহ বাহ, তোকে আমি কলেজে পাঠাই ক্যান্টিনে বসে প্রেম করতে, তাই না? না না আপু, বিশ্বাস করো, ও আমার জাস্ট বন্ধু। নিয়ে আপু ঠাস ঠাস করে আমার দুই গালে দূরে চট দিয়ে লাল করে দিলেন। তারপর বলতে লাগলেন, তোকে না আমি বলেছি কোনো মেয়ের সাথে মিশবি না, তারপরেও তুই একটা মেয়েকে নিয়ে ক্যান্টিনে এসে আড্ডা দিস কোন সাহসে? যারা খুব ভয় পেয়ে চুপ করেছিল, কারণ সে তো জানে আপু যে এই শহরের টপ বিজনেসম্যান। সে মিনমিন করে বলে উঠলো, প্লিজ আপু, ওকে মারবেন না। নিহা আপু তেলে বিগুলে জ্বলেও বলে উঠলো, তোকে বলেছি ওর জন্য দরদ দেখাতে। একটা ছেলেকে নিয়ে ক্যান্টিনে এসে বকবক করিস, লজ্জা লাগে না? যা সামনে থেকে, না হলে চট দিয়ে তোর দাঁতগুলো সব ফেলে দিব।
তারপর যারা ভয় পেয়ে চলে গেল। তারপর নিহা আপু আমাকে বলতে লাগলেন, আর তুই চল আমার সাথে, আজকে তোর খবর আছে। তোর সাহস কত বড়, তুই আমার কথা অমান্য করিস। আপু প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। তোর কোনো ক্ষমা নেই, তুই আগে বাড়িতে আয়, তারপর তোর দেখাচ্ছি। অতপর আপু আমাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে পিছনের দরজা খুলে আমাকে ছুড়ে ফেললেন গাড়ির ভেতর। তারপর নিজের সামনে বসে ড্রাইভ করতে লাগলেন। আমি মনে মনে আল্লাহকে ডাকছি এবারের মতো যেন আমাকে বাঁচিয়ে দেন। কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে নিয়ে আপু আমাকে গাড়ি থেকে কলার ধরে বের করে টানতে টানতে বাড়ির ভেতর নিয়ে গেলেন। তারপর আমাকে তার রুমে নিয়ে ভেতরে ঢুকিয়ে বাড়ি থেকে ছিটকিনি লাগিয়ে দিলেন। চাচা বাড়িতে ছিলেন না। চাচি দৌড়ে এসে নিয়ে আপুকে বলতে লাগলেন, কিরে নিহা, তুই মাক্কিকে এভাবে রুমের ভিতরে আটকে রেখেছিস কেন? ওকে বের কর। খবরদার, ওকে বের করেছো তো। আমি বাইরে থেকে না আসা পর্যন্ত ওকে এই রুম থেকে বের করলে আজকে ঘরে তুলকালাম ঘটে যাবে বলে দিলাম। তারপর নিহা আপু হন হন করে বের হয়ে গেলেন। যেহেতু বাসার সবাই নিহা আপুকে ভয় পায়, তাই চাচি আর কিছু বলার সাহস পাননি। কিছুক্ষণ পর নিহা আপু একটা বড় মোটা লাঠি নিয়ে এসে আমাকে আটকে রাখা রুমে ঢুকে গেলেন। তারপর সিটকিনিটা লাগিয়ে দিলেন। তার চোখগুলোর দিকে তাকানো যাচ্ছে না, কারণ রাগে সেগুলো লাল হয়ে আছে। তিনি রেগে গেলে আর নিজের মধ্যে থাকেন না। তার হাতে এই লাঠিটা দেখে আমি আঁতকে উঠে কয়েক কদম দূরে গিয়ে ছিটকে পড়লাম। কেননা ইন্টারে পড়ার সময় আমি যেন বকে না যাই, তার জন্য কিছু হলেই আমাকে শাস্তি স্বরূপ এই লাঠিটার বাড়ি খেতে হতো। এটার বাড়ি যেখানে পড়ে সেই জায়গায় টানা 3 দিন ব্যথা করে। লাঠিটা দেখে আমি হাত জোর করে আপুকে বলতে লাগলাম, আপু দয়া করে আমাকে এটা দিয়ে মারবেন না, আমি এই জীবনে আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। সাথে সাথে আপু আমার পায়ে জোরে একটা বাড়ি দিল। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম, কিন্তু আপু আমার মুখ চেপে ধরলেন। তারপর চিৎকার করে বলতে লাগলেন, তোকে আমি এত বারণ করার পরও তুই কোন সাহসে একটা মেয়ের সাথে কথা বলেছিলি? তোর এত বড় সাহস হয় কি করে? তোর বেশি বার বেড়ে গেছে, তাই না? আজকে একটা মেয়ের সাথে ক্যান্টিনে বসে কথা বলবি, আবার কালকে দেখা যাবে একটা মেয়েকে নিয়ে পার্কে গিয়ে প্রেম করবি। তাই আজকে তোর এমন অবস্থা করব যেন জীবনে আর কোনো মেয়ের দিকে না তাকাস। প্লিজ না আপু, না না। কে শোনে কার কথা? আপু ওই লাঠিটা দিয়ে আমাকে এলো পাথারি মারতে লাগলেন। কিছুক্ষণ মারার পর আবার চিৎকার করে বলতে লাগলেন, শোনে রাখ, আজ শুধু তোকে মেরে ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট টাইম যদি আর কোনো মেয়ের সাথে ভুলেও কথা বলিস, তাহলে তো ওকে আমি নিজের হাতে খুন করব। মাইন্ড ইট। আমি ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছি তা দেখে নিয়ে আপু দরজা খুলে বাইরে গিয়ে চাচিকে ডাক দিলেন। চাচি এসে আমার অবস্থা দেখে দৌড়ে আমার কাছে এসে কান্না করতে লাগলেন। তখন নিয়ে আপু বলে উঠলেন, আমি ডাক্তারকে কল করে দিয়েছি, ডাক্তার আসলে ওকে ঔষধ লিখে দিয়ে যাবে। আমি অফিসে গেলাম, অনেক কাজ পড়ে আছে। তুই কিভাবে পারলি ছেলেটাকে অমানুষের মতন মারতে? তোর মনে কি দয়া মায়া নেই? আমার কথা না শুনলে ওর আরও খারাপ অবস্থা হবে। বলে নিয়ে আপু হন হন করে বেরিয়ে গাড়ি নিয়ে অফিসে চলে গেলেন। এরপর ডাক্তার এসে আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে মেডিসিন দিয়ে গেলেন। চাচি চাচাকে কল করে মেডিসিন গুলো নিয়ে আসতে বললেন। ওদিকে নিয়ে তার অফিসে বসে কান্না করছে। তখনই তার ম্যানেজার এবং বেস্ট ফ্রেন্ড সানি এসে বলল, কি রে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আজকে কলেজে মাক্কি একটা মেয়ের সাথে কথা বলছিল, তা দেখে আমি নিজের রাগটা কন্ট্রোল করতে পারি নাই, তাই মাক্কিকে বাড়ি নিয়ে অনেক মেরেছি। দেখি, তুই এটা একদমই ঠিক করিসনি। তুই ওকে ভালোবাসিস জানি, কিন্তু তুই এটা ভালোবাসার বদলে অত্যাচার করছিস ওর উপর। তুই ওকে নিজের ভালোবাসার কথাটা জানিয়ে দিলেই পারিস। আমি জানি ও আমাকে বোনের নজরে দেখে, ও কখনোই আমার প্রপোজ অ্যাকসেপ্ট করবে না। তাই আমি ঠিক করেছি ওর পরীক্ষা শেষ হলে একেবারে ওকে বিয়ে করে ফেলবো। কিন্তু ও তো তোর থেকে বয়সে অনেক ছোট। তোর মা বাবা কি রাজি হবে এই বিয়েতে? আমার সিদ্ধান্তের বিপরীতে আম্মু আব্বু কখনোই যাবে না। কিন্তু মা কি তোকে বিয়ে করতে রাজি হবে? এই নিয়ে যেটা চায় সেটা পেয়েই ছাড়ে। আর যাকে আমি সেই ছোটবেলা থেকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তাকে আমি এমনিতেই হারিয়ে যেতে দিব? নো ওয়ে। মাক্কি রাজি হলে ভালো, না হলে ওকে জোর করে রাজি করাতে হবে। ওকে রাজি করানো আমার জন্য কোনো ব্যাপারই না। দেখ, যেটাই করবি ভেবে চিন্তে করবি। ওকে।
আচ্ছা চল একটু রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি, তোর মনটাও ভালো হবে। ওকে চল। বিকেলে আমি ঘুম থেকে উঠলাম, পুরো শরীরে ব্যথার জন্য নাড়াতে পারছি না। তখনই চাচি আর চাচা আসলেন। এখন কেমন আছিস বাবা? কিছুটা ভালো চাচি। তোমার মেয়েটা আজকে অসুখ রাতে, এর একটা দফা রফা হবে। ও পেয়েছেটা কি? মাক্কিকে যে মন চায় তাই করবে, আজকে আসুক। তারপর চাচি আমাকে ওষুধ খাইয়ে দিলেন। সন্ধ্যার দিকে নিহা আপু বাসায় পেলেন। ভেতরে ঢোকার পরেই চাচা বলে উঠলেন, নেহা, তুই মাক্কিকে এমন ভাবে মেরেছিস কেন? ও আমার অবাধ্য হয়েছে তাই। কি করেছে সে? সেটা তোমাদের জানা দরকার নেই। আর কাল থেকে মাক্কির কলেজ যাওয়া বন্ধ, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবে। এটা কেমন কথা নেহা? মাক্কি কি মেয়ে নাকি যে কলেজে গেলে সমস্যা হতে পারে? আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। আমি আর কোনো কথা শুনতে চাই না। তারপর নিহা আপু রুমে চলে গেলেন। তোমার এই মেয়েকে নিয়ে আর পারলাম না। লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ, এবার খেলা সামলাও। আমি গেলাম, আমার রান্না করতে হবে। ওদিকে আমি রুম থেকে তাদের সব কথাই শুনতে পেলাম। কলেজে যেতে পারবো না শুনে মনটাই খারাপ হয়ে গেল। নিহা আপুর মুখের উপর গিয়ে এখন কিছু বলবো সেই সাহস আমার নেই। তাছাড়া আমার মতো এতিম একটা ছেলেকে তারা নিজের বাড়িতে রেখে আবার পড়াশোনা করাচ্ছে, সেটাই তো বেশি। তাদের মুখের উপর আমি কিভাবে বলবো? যাই হোক, রুমে মন খারাপ করে শুয়েছিলাম। একটু পর নিহা আপু আসলেন। এসে খাটে আমার পাশে বসে আদর মাখা কণ্ঠে বলতে লাগলেন, বেশি লেগেছে? না আপু, আমি তো কোনো ব্যথাই পাইনি। আমার তো অনেক আরাম লেগেছে, মনে হচ্ছিল কেউ ম্যাসেজ করে দিচ্ছিল। আমি সরি রে। তুই তো জানিস আমি তোর কোনো মেয়ের সাথে মিশতে পছন্দ করি না। তারপরেও তুই কেন আমার কথা অমান্য করিস? আপু আমি তো যেতে চাইনি, আমাকে জোর করে যারা ক্যান্টিনে নিয়ে গিয়েছিল। তুই এত বড় ছেলে, তোকে কিভাবে জোর করে নিয়ে যাই? যেভাবে আপনি জোর করে সাবধানে নিয়ে যান। কিছু বললি? না আপু, কিছু বলিনি। আম্মু খেতে ডাকছে, চল খেতে চল। আমি খাবো না, আপনি গিয়ে খান। লাঠিটা আবার আনবো? না না, কে বললো আসবে না? আমি আসছি তো। গুড বাই। তারপর নিহা আপুর সাথে ডাইনিং টেবিলে গিয়ে খেয়ে নিলাম। তারপর চাচা চাচির সাথে কথা বলে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে নিহা আপু ঘুম থেকে ডেকে তুলে বলতে লাগলেন, এই মাকি, তাড়াতাড়ি ওঠ, তোকে নিয়ে এক জায়গায় যাব। আপু প্লিজ একটু ঘুমাতে দাও। তুই উঠবি নাকি চর খাবি? এই না না, উঠছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, তোকে নিয়ে ঘুরতে যাব। এটা বলে আপু চলে গেলেন। আমি বেশ অবাক হলাম, কারণ আপু এর আগে কখনো আপু আমাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিং টেবিলে গেলাম। গিয়ে দেখি চাচা বসে আছে, মামি খাবার বাড়ছে। আমাকে দেখে চাচি বলতে লাগলেন, বাহ, আমার তোকে তো পুরো রাজকুমারের মতন লাগছে। তা সকাল সকাল এমন রেডি হওয়ার কারণ কি? নিহা আপু বলল আমাকে নিয়ে কোথায় জানি বের হবেন, তাই আর কি। বেশ ভালো, দুজন মিলে কোথাও থেকে ঘুরে আয়। এমনিতেও অফিসের চাপে নেহাটার মেজাজ আজকাল যা চওড়া হয়েছে। তারপর চাচার সাথে বসে নাস্তা করতে লাগলাম। এমন সময় নিহা আপু আসলেন। ওনার দিকে তাকিয়ে আমি পুরো হা হয়ে গেছি। ওনার দুধে আলতো রঙের গায়ে কালো থ্রি পিসে যা লাগছিল, মনে হচ্ছিল যেন একটা পরি। তার দিকে একটানা তাকিয়ে থাকতে দেখে তিনি লজ্জা পেয়ে বলতে লাগলেন, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার লজ্জা লাগে না বুঝি? এ কি? কিছু না, গুন্ডিটার নাকি লজ্জাও লাগে। তারপর নাস্তা সেরে নিয়ে আপুর সাথে রিক্সার জন্য রাস্তায় গিয়ে দাঁড়ালাম। আমি বলেছিলাম গাড়ি নিতে, কিন্তু আপনি নাকি রিক্সায় যাবে। কিছুক্ষণ পর একটা রিক্সা পাওয়া গেল। নিয়ে আপু উঠে বসলেন, কিন্তু আমি লজ্জায় উঠতে পারছিলাম না, কারণ এর আগে ওনার সাথে রিক্সায় উঠিনি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে উনি বলে উঠলেন, কি রে, তুই উঠছিস না কেন? আপু আপনি এটা দিয়ে যান, আমি আরেকটা রিক্সা নিয়ে পিছন পিছন আসি। কেন, এই রিক্সায় সমস্যা কি? আসলে আপু আপনার সাথে তো এর আগে কখনো রিক্সায় উঠিনি, তাই আমি আনকমফোর্টেবল ফিল করছি। চর খাবি নাকি উঠবি সেটা বল। এই কথা শুনে ভয়ে ভয়ে রিক্সায় উঠে পড়লাম। রিক্সায় উঠে হয়েছে আরেক ঝামেলা। আমি যতই দূরে সরে বসি আপু ততই আমার দিকে চেপে বসে। আপু একটা পার্কের সামনে এনে রিক্সা থামালেন।
তারপর ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে পার্কের ভেতরে গেলেন। চারিদিকে শুধু কাপল আর কাপল, শালা শুধু আমি সিঙ্গেল। তারপর একটা খালি বেঞ্চে আমি আর আপু বসে পড়লাম। তারপর আপু আমাকে বাদাম আনতে পাঠালেন। আমি গিয়ে বাদাম নিয়ে আসলাম। একদিকে এই শরীরচর্চার পার্কে প্রেম চর্চা, আর এদিকে নিয়া আপুর সাথে প্রথমবার বের হওয়া। দুই মিলিয়ে আমি লজ্জায় কোনো দিকেই তাকাতে পারছিলাম না। একটু পর আপু আমার এটা সেটা বিষয় নিয়ে কথা বলতে লাগলেন। তারপর অফিসের সব মজার কাণ্ডগুলোও বলতে লাগলেন। সেই গুন্ডি নিয়া আপু যে এভাবে কারোর সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারে সেটা আমার জানা ছিল না। যাই হোক, ঘন্টাখানেক পার্কে ঘোরাঘুরি করার পর আপু আবার আমাকে নিয়ে পার্কের বাইরে এসে একটা রিক্সা ডাকলেন। তারপর আমাকে নিয়ে একটা নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে আমি আর নিয়া আপু দাঁড়িয়ে আছি। হঠাৎই আপু বলতে লাগলেন, আচ্ছা মাকি, আমি যে তোকে এত শাসন করি আবার কেয়ার করি, এগুলো কেন করি তা কি তুই বুঝিস না? বুঝি তো। আপুর চোখ মুখ খুশিতে চকচক করে উঠলো। তাহলে বল তো কেন আমি এসব করি তোর সাথে? কারণ আমি আপনার একমাত্র ভাই। আপন না হই, তবে অনেকটাই তো আপন ভাইয়ের মতোই। আপনি আমার ভালো চান, তাই সবসময় এমন করেন যেন আমি বকে না যাই। কারণ আমি ছাড়া তো আপনার আর কোনো ভাই বোন নেই। আমার উত্তর শুনে নিয়ে আপু তেলে বেগুনে জ্বলে উঠলেন। চর মারার জন্য হাত তুলতেই আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু উনি আমাকে চর না মেরে আমার গালে দুই হাত দিয়ে তার মুখের দিকে ফেলাল। তারপর ওনার মুখটা আমার মুখের কাছে এনে বলতে লাগলেন, আমার চোখের দিকে তাকা। ওনার চোখের দিকে তাকালাম। তারপর আপু বলতে লাগলেন, কি দেখতে পাচ্ছিস আমার চোখে? ওনার চোখ দুটো যেন আমাকে খুব আকর্ষণ করছে। ইচ্ছে করছিল চোখ দুটোর দিকে সারা জীবন তাকিয়ে থাকি। অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল আমার। তাড়াতাড়ি ওনার থেকে দূরে সরে গেলাম। তারপর নিহা আপু কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে থেকে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলেন। সেখানে দুপুরের খাবার খেয়ে সারা বিকাল ঘোরাঘুরি করলাম। বেশ আনন্দময় একটা দিন কাটালাম আপুর সাথে। তারপর সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় আপুকে বলতে লাগলাম, আজকে আপনার সাথে অনেক দারুণ একটা দিন কাটালাম, ধন্যবাদ আপু। কয়েক মাস পর প্রতিদিনই এমন হবে। মানে? সময় এলেই বুঝবি। তারপর বাড়িতে ঢুকে চাচা চাচির সাথে কথা বলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আপনারাও ঘুমিয়ে যান, টাটা, দেখা হবে সকালে। পরের দিন সকালে নিয়া আপু ঘুম থেকে ডেকে তুললেন। দেখলাম উনি অফিস যাওয়ার জন্য রেডি হয়ে আছেন। আমি ওঠার পর বলতে লাগলেন, যা গিয়ে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নে। কিন্তু আপনি তো কলেজে যেতে না করেছিলেন। হ্যাঁ, কিন্তু এবারের জন্য মাফ করে দিলাম। নেক্সট টাইম থেকে যেন আর কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। এর পরের বার কিন্তু তোর হাত পায়ে শিকল দিয়ে ঘরে বেঁধে রাখবো। আচ্ছা ঠিক আছে আপু। তারপর আপু চলে গেল। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কলেজে যেতে পারবো শুনে অনেক খুশি লাগছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা সেরে আপুর সাথে বের হয়ে গেলাম। কিন্তু প্রতিমধ্যে ঘটলো বিপত্তি। কয়েকটা ছেলে রাস্তায় আমাদের গাড়ি আটকালো। তাদের মধ্যে লিডার ছেলেটা আপুকে বলল বেরিয়ে আসতে। তারপর আপু কিছুটা বিরক্ত নিয়ে বেরিয়ে গেল। ছেলেটা আপুকে বলতে লাগলো, নেহা, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমার ভালোবাসাটা পূরণ করে নাও। তোকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোকে ভালোবাসি না। তারপরেও কেন কুকুরের মতো আমার পিছনে ঘুরিস? ছেলেটা রেগে আপুর ব্লেজারের কলারে গিয়ে ধরলো। সাথে সাথে আপু জুতা খুলে ছেলেটাকে এলো পাথরে মারতে লাগলো। রাস্তার সবাই তাকিয়ে তাকিয়ে মজা নিচ্ছে। তারপর ছেলেটা তার সঙ্গীগুলোকে বললো আপুকে মারতে, কিন্তু আপু সবগুলোকে এমন ভাবে কেলানি দিল তারা তড়িঘড়ি করে পালালো। যাওয়ার সময় ছেলেটা আপুকে প্রতিশোধ নেওয়ার কথা বলে গেল। আপু হাত দুটো ঝাড়া দিয়ে গাড়িতে উঠে দেখে আমি নেই। আপু চিৎকার করে আমাকে ডাকতে লাগলো। আমি পিছন থেকে বলতে লাগলাম, কি হয়েছে আপু, চিৎকার করছো কেন? তুই ঠিক আছিস? হ্যাঁ। ভেতর টিম, আমি মেয়ে হয়ে এতগুলা ছেলের সাথে লড়াই করলাম আর তুই গিয়ে ভয়ে পিছনে বসে আছিস? আসলে আপু। থাক, কিছু বলতে হবে না, চুপচাপ বসে থাক, সিট বেল্ট লাগা। ওকে। এদিকে আমি মনে মনে বলতে লাগলাম, আমি তো আর আপনার মতো ক্যারাটের ট্রেনিং নিইনি। আমি তো আপনার মতো কলেজ ও ভার্সিটি লাইফে বক্সিং খেলতাম না। আপনার মতো তো পুরো কলেজে গুন্ডি বান্ধবীগুলো নিয়ে শাসন করতাম না। ভাগ্য ভালো যে আপু এগুলো শোনেননি, না হলে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত। আপু আমাকে কলেজে নামিয়ে দিয়ে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে দুজনেই একটা জটলা দেখি। সেদিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি আপুর বান্ধবী সানিয়া একটা ছেলেকে পেটাচ্ছে। ছেলেটার দিকে তাকে দেখি এটা তো ফয়সাল। আমি তাড়াতাড়ি আপুকে বললাম, আপু এটা তো আমার বন্ধু ফয়সাল, তুমি সানিয়া আপুকে বলো তাকে মারা বন্ধ করতে। তারপর আপু গিয়ে সানিয়া আপুকে থামালো। তারপর আশেপাশের লোকদেরকে বলতে লাগলো,
আপনাদের কি কাজ? এখান থেকে 1 মিনিটের মধ্যে সবাই বিদায় হন। আপুর কথা শুনে সবাই দ্রুত চলে গেল, কারণ আপু যেহেতু এখান থেকে এই পড়াশোনা করছে, তাই গুন্ডি হিসেবে খ্যাত আপুকে সবাই বেশি ভয় পায়। সবাই চলে যাওয়ার পর নিয়ে আপু সানি আপুকে বলতে লাগলো, কিরে, তুই ছেলেটাকে এভাবে মারছিলি কেন? ওর কত বড় সাহস আমার প্রপোজাল রিজেক্ট করে। এই কথা শুনে আমি লাফ মেরে উঠলাম, মনে মনে বললাম, দুটো একই গোয়ালের গাভী। তাহলে তুই এইভাবে ছেলেটাকে মারবি? তুই ভালোভাবে বোঝালেই পারতি। এত বোঝানোর টাইম নেই, 1 সপ্তাহ বুঝাইছি, আর পারবো না। তাকে বল তাড়াতাড়ি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে, নইলে তাকে আজ আমি খুন করব। 1 সপ্তাহ ধরে ট্রাই মারার পরেও পটে নাই, তাহলে তো একদম ঠিক কাজ করেছিস। শুনে আমি আর ফয়সাল হা হয়ে রইলাম। তারপর ফয়সাল বলতে লাগলো, না না না, আমি প্রেম করব না এমন গুন্ডির সাথে। শুনে নিহা আপু আর সানি আপু লাঠি হাতে নিল, এবার ডাবল ডোজ হবে। আমি ফয়সালের কানে কানে বলতে লাগলাম, দোস্ত একসেপ্ট কর আর নিজের জীবনটা প্যারাময় করে ফেল, না হলে আমাদেরকে তোর 40-এ খাওয়ানোর ব্যবস্থা কর। তারপর সানি আপু ধমকে উঠলো, ফয়সাল আতকে উঠে কাঁদো কাঁদো মুখ করে বলল, ঠিক আছে, আমি রাজি। শুনেই সানি আপু দৌড়ে এসে ফয়সালকে জড়িয়ে ধরলো। তা দেখে আমি চোখে ঢোক ফেললাম, আর নিহা আপু বলতে লাগলো, আমরাও কিন্তু আছি এখানে। তারপর সানি আপু লজ্জা পেয়ে ছেড়ে দিল। তাদেরকে ফয়সাল বলল, আপনি লজ্জাও পান? শুনে সানি আপু কটমট করে তাকালো। ফয়সাল ভয়ে চুপসে গেল। তারপর ফয়সালের গালে একটা কিস দিয়ে সানি আপু নিয়ে আপুর সাথে গাড়িতে করে অফিসে চলে গেল। তাদের চলে যাওয়ার পর আমি ফয়সালকে বলতে লাগলাম, লে মামা, এটা কিন্তু নিয়ে আপুর কফি, তোর লাইফ শেষ। ভালো করে মজা নে, যেদিন এই প্যারাটা তোকে নিহা আপু দিবে সেই দিন বুঝবি মজা। দৌড় বেড়া ছাগল, নিয়ে আপু আমার বোন, তুই কি সব আজে বাজে কথা বলিস? আমি ওনাকে দেখলেই বুঝি উনি যে তোকে ভালোবাসে। তুই একটু বেশি বুঝিস। এসব আজাইরে কথা বাদ দিয়ে ক্লাসে চল, ছুটির পর ট্রিট দিবি। বা দিমু তোরা। তাহলে আমি সানি আপুকে কল দিয়ে বলবো তুই আরেকটা মেয়ের সাথে রিলেশন করিস, মনে থাকে যেন। তারপর আমরা ক্লাসে বসে ক্লাস করতে লাগলাম। এদিকে অফিসে নিহা আপু আর সানি আপু। ফাইনালি তুই তোর ভালোবাসার মানুষকে পেয়ে গেলি, এবার আমার ট্রিট কই? অফিস শেষের পর 5 স্টার হোটেলে নিয়ে তাকে ট্রিট দেব, কিন্তু এটা বল তুই মাকে কে কবে প্রপোজ করবে? 1 সপ্তাহ পর ওর ফাইনাল পরীক্ষা, এটা শেষের পরই ওকে প্রপোজ করব। রাজি না হলে তোর মতো ট্রিট খাইয়ে কয়েক মাস প্রেম করব, তারপর বিয়ে। বেশ ভালো, তোদের প্রেমে আমি সাহায্য করব। ওকে শোন, আগামী 1 সপ্তাহ মাকিকে বেশ ভালোভাবে পড়তে হবে, যেন ওর এক্সামটা ভালো হয়। তুই এই কিছুদিন একটু অফিসটা সামলে নিস। আরে ব্যাপার না, এটা তুই আমার উপর ছেড়ে দে। থ্যাঙ্কস দোস্ত। ফ্রেন্ডশিপে নো সরি নো থ্যাঙ্কস। এদিকে সবগুলো ক্লাস শেষ করে আমি আর ফয়সাল বের হয়ে এলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে ওর বিল 3000 টাকা তুললাম। বেচারা কাঁদো কাঁদো মুখ করে বিল দিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে ফয়সাল বলতে লাগলো, আজকে আমার দিনটা খারাপ। এক সিনিয়র আপু কেলানি খেয়ে তোর প্রেমের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে হলো, তারপর তুই 3000 টাকা মেরে দিলি। শালার আজকের ঘুম থেকে উঠে যে কার মুখ দেখেছিলাম। যাই হোক দোস্ত, প্যারাময় দিনগুলোর জন্য শুভকামনা রইলো। এখন থেকে আমার সাথে সতর্ক হয়ে চলবি, কিছু হলেই কিন্তু সানি আপুর কাছে উল্টাপাল্টা বিচার দেবো। করে নে, আমারও দিন আসবে। অভিশাপ দিলাম নেহা আপু তোরে, এর চেয়ে বেশি দ্বিগুণ বেশি প্যারা দিবে। তুই আবার নিহা আপুকে নিয়ে শুরু করলি, সব ফালতু আলাপ করবি না। ঠিক আছে, চল চল, দিনগুলো আসুক, তারপর মজা বুঝবি। তারপর ফয়সালকে বিদায় করে আমিও বাড়ি চলে আসলাম। একটু পর নিহা আপুও বাড়ি ফিরলো। তারপর বিকালটা ভালোভাবে কাটিয়ে দিলাম। সন্ধ্যাবেলা পড়তে বসেছি, এমন সময় নিহা আপু এসে হাজির। উনি তো তেমন প্রয়োজন ছাড়া আমার রুমে আসেন না। তারপর তিনি যা বললেন তা শুনে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। রুমে এসে নিহা আপু যা বললেন তা শুনে আমি শেষ। আর 1 সপ্তাহ পর তো তোর পরীক্ষা। এই 1 সপ্তাহ তোকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, তাই এই 1 সপ্তাহ আমি তোকে পড়াবো। আমি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম, কারণ ওনাকে সামনে দেখলে আমার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়। আর উনি নাকি 1 সপ্তাহ আমার সামনে বসে আমাকে পড়াবেন।
আমি তাড়াতাড়ি বলতে লাগলাম, আপু সমস্যা নেই তো, আমি নিজেই সব প্রিপারেশন নিতে পারবো, আপনি কেন শুধু শুধু কষ্ট করতে যাবেন? থাপও দিয়ে দাঁত ফেলে দিব। আমি যেটা বলেছি সেটাই হবে। এমন সময় রুমে চাচি প্রবেশ করলো। এসে তিনি বলতে লাগলেন, নিহা তো অনেক ভালো স্টুডেন্ট ছিল, তোকে খুব ভালোভাবে পড়াতে পারবে। নে নাস্তা দিয়ে গেলাম, দুজনে নাস্তা করে পড়তে বস। তারপর চাচি চলে যেতেই তাড়াতাড়ি নাস্তা করে বই খাতা নোট সব বের কর। তারপর নাস্তা করে আমি বই বের করে পড়তে লাগলাম। পড়ার মাঝখানে আপু এটা সেটা বুঝিয়ে দিচ্ছিল। পড়ার মাঝখানে হঠাৎ আপুর দিকে চোখ ফিরে দেখি উনি আমার দিকে এক নজরে তাকিয়ে আছেন। তা দেখে আমার বেশ লজ্জা লাগছে। যাই হোক, কোনো রকমে পড়া শেষ করার পর চাচি এসে খাওয়ার জন্য ডেকে গেলেন। তারপর নিয়ে আপুর সাথে খাবার টেবিলে গেলাম। ওখানে চাচা বলতে লাগলেন, শুনলাম নেহা নাকি তোকে পড়াবে। বেশ ভালো, ভালোভাবে প্রিপারেশন নে। আমরা তোর কাছ থেকে একটা ভালো রেজাল্ট আশা করি। জি চাচা। আরে আমি যেহেতু পড়াচ্ছি তাহলে এত টেনশন করছো কেন? ভালোভাবে পড়াস। তারপর খাওয়া দাওয়া শেষ করে আরেকটু পরে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভোর সকালে নিয়ে আপু এসে ঘুম থেকে ডেকে তুললেন। তারপর পড়তে বসালেন। ঘন্টাখানেক পড়ার পর নাস্তা করে আপুর গাড়িতে করে কলেজে রওনা দিলাম। আপু কলেজে নামিয়ে দিতেই দেখি ফয়সাল আর সানিয়া আপু বড় গাছের নিচে বসে আছে। ফয়সাল যতই দূরে যায় সানিয়া আপু ততই লেপ্টে বসে। বেচারা ফয়সাল মুখ কালো করে রেখেছে। নিয়া আপু আসার পর সানিয়া আপু নিহা আপুর সাথে অফিসে চলে গেল। আর আমি ফয়সালকে এসে জিজ্ঞেস করলাম, কে দোস্ত, বেশ জমিয়ে প্রেম করছিলি দেখলাম। আমার করছিলাম, গুন্ডিটার প্যারায় বাড়িতে এক ফোঁটাও শান্তি নাই। এখন কলেজে এসেও শান্তি নাই, কিছু হলেই খালি থ্রেড দেয়। আগে শুধু মেয়ে দেখতাম আর শান্তিতে ক্রাশ খাইতাম, এখন মেয়েদের দিকে তাকাতেও পারি না। এইসব প্যারার কারণেই আমি প্রেম করতে চাইনি। আরে বাদ দে, ওনাকে দেখলেই বোঝা যায় তোকে কতটা ভালোবাসে। তুই ওনাকে মেনে নে। জোর করে তো মেনেও নেওয়াইছে, এখন তো তার কথা মতো উঠতে বসতে হয়। ভালোভাবে হেসে নে, আমারও সময় আসবে। এক মিনিট, ওই চিপার দিকে তাকা। দুজনে কলেজের এক পাশে চিপার দিকে তাকে দেখি মেয়েদি একটা মেয়েকে নিয়ে বসে ফিস ফিস করছে। তাদেরকে আমি আর ফয়সাল আস্তে করে তাদের পিছনে গিয়ে দাঁড়ালাম। ওরে বাটপার, ওরে চিটার! বন্ধু যখন গার্লফ্রেন্ড লইয়া আমার চোখের সামনে দিয়া কলেজের চিপায় যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আরে ও আমার ফ্রেন্ড, তার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। ও, কলেজের চিপায় বসে তো মানুষ আড্ডা দেয়, তাই না? এই জন্যই তো বলি তোকে আজকাল আমাদের সাথে পাওয়া যায় না কেন, ফোন দিলেও ওয়েটিং পাওয়া যায়। এই তাহলে আসল কাহিনী? না না বন্ধু, বিশ্বাস কর। আর কোনো কথা নাই, রেস্টুরেন্টে চল, ট্রিট দিতে হবে। আমার নিরীহ পকেটের দিকে তাকিয়ে মায়া হয় না তোদের? না, হয় না। তারপর আমি আর ফয়সাল মিলে মেয়েদিকে ধরে রেস্টুরেন্টে নিয়ে আসলাম। ইচ্ছা মতো খাবার অর্ডার দিলাম। মেয়েদি শুধু চেয়ে চেয়ে দেখছে। খেতে খেতে ফয়সাল আর সানিয়াপুর কাহিনীটা তাকে বললাম। সে তো হাসতে হাসতে শেষ। ফয়সাল বলে উঠলো, সানিয়া আমাকে যতটুকু না প্যারা দেয় তার চেয়েও বেশি প্যারা তোকে নেহা আপু দিবে, দেখছিস? তুই আবার শুরু করলি? তোকে আমি না করছি না এসব ফালতু কথা বলতে। তবে এক মিনিট, তুই সানিয়াপুর নাম ধরে ডাকছিস? দোস্ত, সামথিং সামথিং? নাথিং। আমরা বুঝি সুন্দরী মেয়ের উপর কি আর ক্রাশ না খেয়ে থাকা যায়? তারপর বিল হলো ৬,০০০ টাকা। বেচারা মেহেদি কাঁদো কাঁদো মুখ করে বিল দিল। তারপর বলতে লাগলো, নিয়া আপুর সাথে মাক্কির প্রেম হয়ে গেলে রেস্টুরেন্টের বিল 10,000 তুলবো। তোরা আবার এসব ফালতু কথা শুরু করলি? নিয়া আপু তো এই শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে, তাহলে প্রেম করতে সমস্যা কি? অনেক সমস্যা আছে। চাচা চাচি ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর আমাকে আশ্রয় দিয়েছে। তাদের নিজের সন্তানের মতো আদর দিয়ে বড় করেছে। আমি কখনোই এমন কিছু করব না যাতে তারা কষ্ট পায়। তাদের বিশ্বাসটা আমি কখনোই ভাঙতে পারবো না। আচ্ছা বাদ দে, এখন বাসায় চল। তারপর যে যার যার বাসায় চলে আসলাম। বাসায় এসে চাচা চাচির সাথে কথা বলে গোসল করে খাবার খেয়ে ঘুম দিলাম। সন্ধ্যার দিকে নিয়ে আপু ঘুম থেকে ডেকে তুলে বলতে লাগলেন,
তোর জন্য সিঙ্গারা বানিয়েছি, খেয়ে তাড়াতাড়ি পড়তে বস। সিঙ্গারা দেখে জিভে জল চলে এলো। তাড়াতাড়ি সিঙ্গারা খেয়ে পড়তে বসলাম। একটু পর নিহা আপু এসে আমাকে পড়াতে লাগলেন। পড়ার মাঝখানে হঠাৎ ওনার দিকে তাকিয়ে দেখি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওনার চোখের দিকে আমার চোখ পড়তেই সেদিন নদীর পাড়ে যেরকম টান অনুভব করছিলাম ঠিক সেরকম টান অনুভব করলাম। তাড়াতাড়ি আমি চোখ সরে নিলাম। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে আর একটু পরেই শুয়ে পড়লাম। পরশু নিহা আপুর জন্মদিন, তাই তার জন্মদিন নিয়ে প্ল্যান করতে করতে ঘুমিয়ে পড়লাম। কালকে দেখা হবে, টাটা। পরশু নিহা আপুর জন্মদিন, তাই শুয়ে শুয়ে ওনার জন্মদিন নিয়ে প্ল্যান করতেছিলাম। সকালে উঠেই ব্রেকফাস্ট করে নিহা আপুর সাথে বেরিয়ে পড়লাম। আমাকে কলেজে নামিয়ে দিয়ে উনি চলে গেলেন। গিয়ে দেখি ফয়সাল ফোনে সানিয়া আপুর সাথে প্রেমালাপ করছে আর মেহেদি চিপায় বসে গার্লফ্রেন্ডের সাথে ফিস ফিস করছে। ভাবলাম মেহেদিকে একটু জ্বালিয়ে আসি। ওদের কাছে গিয়ে বলতে লাগলাম, কিরে তুই ওখানে বসে আছিস? তোকে তো আমি সব জায়গায় খুঁজতেছি। কেন? আড্ডা দেওয়ার জন্য। বেচারার মুখ কালো হয়ে গেল। একটু পরে আড্ডা দেই। না এখনই, আর গতকালকে তো তোর গার্লফ্রেন্ডের সাথে পরিচিত হয়নি, আজকে পরিচিত হব। হাই আপু। হাই ভাইয়া। আপনার নাম কি? মুনতাহা। আমি মাক্কি, মেহেদির ফ্রেন্ড। আমি চিনি আপনাকে। মেহেদি সবসময় আপনার কথা বলে। তা তোমাদের প্রেমটা কিভাবে হলো? এই তুমি ভাইয়াকে চলে যেতে বলছো কেন? আমি বলেছি ভাইয়া। ও পুরো 1 বছর আমার পিছনে পিছনে ঘুরেছে, তারপর এক্সপেক্ট করেছি। না, আমি এখনই শুনবো। ওদিকে অফিসে বসে কাজ করছিল নিয়া আপু, তখনই তার কাছে একটা কল এলো। কোনো খবর? হোয়াট? আচ্ছা ঠিক আছে, আজকে ওর একটা ব্যবস্থা আমি করব। তারপর নিহা আপু কল কেটে রেগে মেগে সামনে থেকে গ্লাসটা ঢিল দিয়ে ভেঙে ফেললো। শব্দ শুনে সানি আপু দৌড়ে এলো। তারপর অনেক বুঝিয়ে নিহা আপুকে শান্ত করলো, কিন্তু নিহা আপু মনে মনে ভেবে রেখেছে আজকে আমার কপালে শনি আছে। ওদিকে আমি কলেজ শেষ করে বাসায় ফিরলাম। ফিরে খাওয়া দাওয়া করে বিকেলে হাঁটতে বের হলাম। রাস্তায় যারার সাথে দেখা, মেয়েটা ওদিনের পর নিহা আপুর ভয়ে আমার সাথে আর কথা বলতে আসে না। আমাকে দেখে এসে বলতে লাগলো, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? এই তো। মাক্কি, আমি জানি না কথাটা তুমি কিভাবে নেবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। নিহা আপুর ভয় কোনোদিন বলতে পারিনি। এসব তুমি কি বলছো? নিয়া আপু যদি শোনে আমি কোনো রিলেশনে জড়িয়েছি, তাহলে আমাকে খুন করতে দ্বিতীয়বার ভাববে না। তোমার সাথে এখানে যে দাঁড়িয়ে কথা বলছি এটা জানতে পারলে আমাকে পিটিয়ে চামড়া তুলে নেবে। আমার দ্বারা কোনো রিলেশনে জড়ানো সম্ভব না। প্লিজ তুমি চলে যাও। আমি যখন তোমাকে ভালোবেসেছি তখন তোমাকে পেয়েই ছাড়বো। পৃথিবীর কেউ আমাকে আটকাতে পারবে না। পাগলামি না করে প্লিজ বাসায় যাও। পাগলামির দেখেছো কি? এবার তুমি দেখবে আমার ভালোবাসার পাগলামি। পরিস্থিতি সুবিধাজনক না দেখে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এদিকে এই খবর সোজা নিহাপুর কাছে পৌঁছে গিয়েছে। নিহাপু ভেবে নিয়েছে আজকে একটা তুলকালাম হবে। বাসায় এসে দেখে নিহাপু চলে এসেছে। আমাকে দেখেই বলতে লাগলেন, রুমে আয়। শুনে আমার বুকটা কেঁপে উঠলো। আজকে নিশ্চয়ই কপালে শনি আছে। কেন আপু? নেহা আপু কটমট করে চোখ লাল করে তাকালেন। ওনার এই চাহনিটাকে আমি সবচেয়ে বেশি ভয় পাই, তাই তাড়াতাড়ি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর নিহা আপু সে স্পেশাল লাঠিটা নিয়ে হাজির হলেন। দেখে আমার আত্মায় আর পানি নেই। উনি আমাকে চেয়ারে বসতে বললেন, প্লিজ আপু বিশ্বাস করেন আমি কিছু করিনি, আমাকে মারবেন না। তোকে বসতে বলেছি না? ওনার ধমক শুনে কেঁপে উঠলাম। ভয়ে ভয়ে চেয়ারে বসলাম। তারপর আবু জিজ্ঞেস করতে লাগলেন, কলেজে আজকে কোন মেয়ের সাথে কথা বলেছিস? আপু আসলে মেহেদি আর মেহেদির গার্লফ্রেন্ড সাথে বসে আড্ডা দিতে পরিচয় হচ্ছিলাম। সাথে সাথে আপু ঠাস ঠাস করে দুটো চর মেরে গালে 5 আঙুলের ছাপ তুলে দিলেন। তারপর বলতে লাগলেন, আমি একবার না করার পরেও কেন অন্য মেয়ের সাথে কথা বলেছিস? সরি আপু আর বলবো না, ওটা মেয়েদের গার্লফ্রেন্ড ছিল বলে পরিচিত হচ্ছিলাম। যার গার্লফ্রেন্ডই হোক, আর কোনোদিন যেন কথা বলতে না দেখি। সানিয়া আপুর সাথেও না, উনি তো ফয়সালের গার্লফ্রেন্ড। সানিয়ার সাথে কথা বলতে পারিস, বাট আমি কখনো না করলে তার সাথেও কথা বলবি না। এবার বল, বিকেলে কোন মেয়ের সাথে কথা বলেছিলি? এবার আমি অনেক ভয় পেয়ে গেলাম। বিকেলের খবরটা আপু জানলো তো আমাকে আর আস্ত রাখবে না। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? না আপু কেউ তো না। শুনে নিহা আপু লাঠিটা দিয়ে জোরে আমার পায়ে একটা বাড়ি দিলেন। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। উনি আমার মুখ চেপে ধরে বলতে লাগলেন, খবরদার, যদি আমার সাথে মিথ্যে বলেছিস
যদি এই লাঠিটার আরও বাড়ি খেতে না চাস তাহলে এক্ষুনি সত্যি বল। তারপর আমি কাঁদো কাঁদো মুখ করে বিকেলের সবকিছু খুলে বললাম। শুনে উনি বললেন, ভালো করেছিস। যদি তুই রাজি হতি তাহলে আজকে এই রুম থেকে তোর লাশ বের হতো। ওই যারার আমি একটা ব্যবস্থা করছি। তুই কিন্তু কোনো মেয়ের প্রপোজ অ্যাকসেপ্ট করবি না। আর যদি প্রেম করতে মন চায় তাহলে আমার সাথে করবি। কি বললেন? আপনার সাথে করব মানে? মানে কিছু না, ভুল করে রাগে কি না কি বলে ফেলেছি। তুই এসব নিয়ে কথা বললে চট দিয়ে দাঁত ফেলে দিব। আচ্ছা ঠিক আছে আপু। তারপর নিয়া আপু চলে গেলেন। নিয়া আপু তখন ওই কথাটা বললেন কেন? তাহলে কি উনি আমাকে এসব কি ভাবছি আমি? উনি আমার বোনের মতো, উনি এসব শুনলে আমার খবর আছে। তারপর নেহা আপুর জন্মদিনের ব্যাপারে মনে পড়লো। তারপর মেহেদি আর ফয়সালকে কল করে সব প্ল্যান করে ফেললাম। আমি গিয়ে মার্কেট থেকে আপুর জন্য সুন্দর দেখে একটা আকাশি রঙের শাড়ি কিনলাম। সবকিছু করতে করতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু নিহা আপুকে কিছু বুঝতে দিলাম না। সন্ধ্যার পর আপু আমাকে পড়াতে আসলেন। কয়েক ঘন্টা পড়ার পর সবাই ডিনার করে নিলাম। ডিনার করার পর আপু গিয়ে ঘুমিয়ে গেলেন। আমি ফয়সাল আর মেহেদিকে কল করে বাসে চলে আসতে বললাম। তারপর সানি আপুকে ফয়সাল কল দিয়ে আসতে বললো। মেহেদি মুন্তাহাকে কল দিয়ে আসতে বললো। ঘন্টাখানেক পর ওরা চলে আসলো। মুন্তা নাকি লুকিয়ে এসেছে, চাচা চাচিকে সব আগেই জানিয়ে রেখেছি। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে প্রায় রাত 11:50 বেজে গেল। সানি আপু আর মুন্তা ছাদে গেল সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। আর আমি ফয়সাল মেহেদি আপুকে ভয় দেখানোর সবকিছু রেডি করতে লাগলাম। কিছুক্ষণ পর সানি আপু আর মুন্তা নিচে এলো। 12:01 বাজতেই সবাই নিহা আপুর রুমে গিয়ে জোরে চিৎকার করে উঠলাম। নিহা আপু লাফ দিয়ে ঘুম থেকে উঠে সামনে থেকে ফল কাটা ছুরি হাতে নিলেন। অবস্থা বেগতিক দেখে আমি তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে দিলাম। এই মাইয়া তো দেখি ঘুমের মধ্যেও গুন্ডি ভাবটা ছাড়ে না। লাইটটা জ্বালানোর পর সবাই চিল্লানি দিয়ে উঠলাম, হ্যাপি বার্থডে। আমি তো নিজেই ভুলে গিয়েছিলাম আজকে আমার জন্মদিন, আর তোমরা সবাই মনে রেখেছো। আরে তোর জন্মদিন কি আমরা ভুলে যেতে পারি নাকি? তারপর নিহা আপুকে সবাই মিলে ছাদে নিয়ে আসলাম। চাচা চাচি আগে থেকেই ছাদে ছিলেন। তারপর সবাই নিহা আপুকে কেকের কাছে নিয়ে গেলাম। নিহা আপু ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে কেক কাটতে লাগলেন। আমরা সবাই হ্যাপি বার্থডে গাইতে লাগলাম। ছাদটা আগে লাইটিং করে রেখেছিলাম। সব মিলিয়ে বেশ দারুণ একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। সানি আপু কেক কেটে প্রথমে চাচা চাচিকে, তারপর আমাকে, তারপর একে একে সবাইকে খাইয়ে দিল। তারপর সবাই সানি আপুকে গিফট দিতে লাগলো। আমিও আমার গিফটটা আপুকে দিলাম। আমারটা নেওয়ার পর আপুর রিয়াকশন দেখে মনে হচ্ছিল জীবনে বোধহয় তিনি এর আগে কখনো গিফট পাননি। তারপর সানি আপু নিহা আপুর কানে কানে এসে বলতে লাগলেন, জানিস এত সব কে করেছে? কে? মাকি। শুনে নিহা আপুর মন খুশিতে ভরে উঠলো। তিনি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললেন। তা দেখে সানিয়া আপু বলতে লাগলেন, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমি গেলাম। কোথায় যাবি? বাসায়। আজকে থেকে যা। না রে, বাসায় বলে আসিনি, আজকে চলে যাই। কিন্তু এত রাতে একা একা কিভাবে যাবি? ফয়সাল দিয়ে আসবে। ও মা গো, টুরু লাভ। সর্বাননী, আমারটাকে তো বসে রাখছি, তোরটাকেও তো এখনো বলতেই পারিসনি। আমারটাকে না বলেই বসে রাখছি। তারপর দুজনে হাসাহাসি করতে লাগলাম। হালকা নাস্তা করার শেষে সবাই বাড়ির দিকে রওনা দিল। মুনতাহাকে মেয়েদের বাসায় পৌঁছে দিবে আর সানি আপুকে ফয়সাল পৌঁছে দিবে। সবাই চলে গেলে নিয়া আপু আমার রুমে আসলেন। এসে বলতে লাগলেন, তোকে অনেক ধন্যবাদ মাকি, এত সুন্দরভাবে আমার জন্মদিনের আয়োজনটা করার জন্য। তোকে যে আজকে মেরেছি তার জন্য সরি। আরে না আপু, সমস্যা নেই, আপনি আমার একমাত্র আপু, আপনার জন্য না করলে কার জন্য করব? শুনে নেহা আপু রেগে গেলেন, কিন্তু কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তারপর রাগে গজ গজ করতে করতে নিজের রুমে চলে গেলেন। বুঝলাম না ওনার আবার কি হলো। তারপর আমিও ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। আবার কালকে দেখা হবে, টাটা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়াপুর সাথে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। নিয়াপু যেতে যেতে বলতে লাগলেন, আজকে তোর কলেজে ছুটির পর আমার জন্য অপেক্ষা করিস, আমি এসে তোকে নিয়ে একটু মার্কেটে যাব। না আপু, আমি যাব না। সাথে সাথে নিহা আপু ঠাস ঠাস করে একটা থাপ্পড় মারলেন। তারপর আবার বলতে লাগলেন, তুই যাবি না, তোর বাপেও যাবে। আরো কয়েকটা থাপ্পড় দিলে তুই নিজেই রিকোয়েস্ট করে যাবি। আরে না আপু, কি বলেন, আমি যাব তো। শয়তান তাড়ানোর ঔষধ আমার খুব ভালো করে জানা আছে। আমি মনে মনে বলতে লাগলাম, একবার শপিং এ নিয়ে গিয়ে ব্যাগ চাপিয়ে দেবে। যা অবস্থা করেছিল
গুন্ডিটা আবারও সেই অবস্থা করবে। আজকে আমি শেষ। গুন্ডি কোথাকার, আমার শয়তান বলে? তুই নিজেই তো একটা শয়তান নে, গুন্ডি, বদমাশ, খাচ্চুন্নি। আমাকে মনে মনে গালি দেওয়া বন্ধ হলে এবার নাম, কলেজে পৌঁছে গেছি। মানে না না আপু, আমি কি আপনাকে গালি দিতে পারি নাকি? সব সময় যে আমাকে মনে মনে গালি দিস আমি জানি, বাট এসব পাত্তা দেওয়ার টাইম নেই আমার। কলেজে ঢুকে দেখি সানিয়া আপু আর ফয়সাল একদিকে, মেহেদি আর মুনতাহা আরেকদিকে বসে প্রেমালাপ করছে। তাদেরকে দেখে নিজেকে খুব অসহায় লাগলো। শালার এক গুন্ডি চাচাতো বোনের যন্ত্রণায় আমি একটা প্রেমও করতে পারি না। কি রে, কি ভাবিস? ওই গুন্ডির নিহা শয়তানের জ্বালা একটা প্রেম করতে পারে না। আর আমার বন্ধুগুলা সব গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। 1 মিনিট, আমি কার সাথে কথা বলছি? পেছনে তাকে দেখে নিহা আপু অগ্নি দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, আপু আসলে আমি মজা করেছি। তাহলে আমিও একটু মজা করি। বলে ঠাস ঠাস করে 4টা চড় দিয়ে আমার গাল দুটো লাল করে দিলেন। আমার কান আর চুল ধরে আচ্ছা মতো ডলা দিলেন। আমি আউ আউ করে চিলতে লাগলাম, কিন্তু নিহা আপুর থামার নাম নেই। তো সাহস হলো কি করে আমার সামনে অন্য মেয়ের সাথে প্রেম করার কথা বলার? আবার বলিস আমি তোকে জ্বালাই? শয়তান গুন্ডি, আজকে তুই শেষ। দূর থেকে আমাকে মার খেতে দেখে সানিয়া আপু, ফয়সাল, মুনতাহা, মেহেদি সবাই চলে এলো। তারপর সানিয়া আপু নিহা আপুকে বুঝিয়ে গাড়িতে করে অফিসে নিয়ে গেল। যাওয়ার আগে ফয়সাল ওনাকে একটা চোখ টিপ দিল। দেখলাম, এটা দেখে আমি ফয়সালকে বলতে লাগলাম, কিরে তুই না সানিয়া আপুকে পছন্দ করিস না, এখন ঠিকই চোখ টিপ মারিস? আমি এখন সানিয়াকে চোখ টিপ দিলাম। সানিয়া আপুর নাম ধরে ডাকিস, চোখ টিপ মারিস, আবার বলিস ওনাকে পছন্দ করিস না? দাঁড়া সানিয়া আপুকে বলি। এই না দোস্ত, বলিস না, তাহলে গুন্ডিটা আমাকে কেটে কুচি কুচি করে পুকুরে ফেলে দিবে। নিয়া আপু তোকে মারলো কেন? ওদেরকে পুরো ঘটনাটা খুলে বললাম। তারপর 3জন ক্লাসে চলে গেলাম। ক্লাসে আরেক যন্ত্রণা, যারা সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, এটার জন্য ক্লাসে শান্তি নাই। আর নিয়া আপু গুন্ডিটার জন্য বাইরে শান্তি নাই। আপনারা কিন্তু আবার নিয়া আপুর কাছে বলে দিয়েন না আমি যে ওনাকে গুন্ডি বলছি, তাহলে কিন্তু আবার আমার গাল লাল করে দেবে। ক্লাস শেষ, নিয়া আপুর জন্য দাঁড়িয়ে রইলাম। একটু পর আপু চলে আসলেন। তারপর ওনার সাথে মার্কেটে চলে আসলাম। মার্কেটে উনি ঘুরে ঘুরে সবগুলো দোকান ঘুরছেন, আর আমি শুধু বডিগার্ডের মতো ওনার পিছু পিছু ঘুরছি আর ওনার পছন্দ করা জিনিসগুলো বহন করছি। কিছুক্ষণ পর দেখে উনি আমার মাপের আকাশি শার্ট, সাদা টি শার্ট আর নেভি ব্লু জিন্স প্যান্ট কিনছেন। তা দেখে আমি বলতে লাগলাম, আপু এগুলো কার জন্য কিনছেন? তা তোকে বলতে হবে? চুপচাপ দাঁড়িয়ে থাক। তারপর আপুর কেনাকাটা শেষ করে আমাকে নিয়ে এপেক্স জুতার শোরুমে গেলেন। ওখানে গিয়ে আমার পায়ের মাপের এক জোড়া নীল শু কিনলেন। তারপর সবকিছু জিনিস আমি গাড়িতে এনে পিছনে রেখে দিলাম। বাবারে, হাতগুলো পুরো ধরে গিয়েছে। তারপর আপু আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার দিলেন। তারপর খাওয়া শেষ করে আপুর সাথে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আপু চাচা চাচিকে একটা করে শপিং ব্যাগ দিলেন, বাসার কাজের মহিলাকে একটা শপিং ব্যাগ দিলেন। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর আপু আমার রুমে এসে আমার হাতে একটা শপিং ব্যাগ ধরে দিয়ে বললেন, এটার ভিতর যা যা আছে সেগুলো পরে কাল বিকেলে রেডি হয়ে থাকবি, তোকে নিয়ে ঘুরতে যাব। কিন্তু আপু কালকে বিকেলে তো আমার খেলা আছে। সাথে সাথে আপু ঠাস ঠাস করে দূরে চর মেরে আমার গাল লাল করে দিলেন। তারপর বলতে লাগলেন, আমার কথার উপরে কথা বলে আরও খাবি, মনে থাকে যেন। কালকে রেডি হয়ে থাকবি, নাইলে সেই স্পেশাল লাঠিটা চার্জ করা হবে। না না আপু, আমি রেডি হয়ে থাকবো। তারপর আপু চলে গেলেন। আপু একটু মোবাইল টিপাটিপি করে একটু ঘুম দিলাম। সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসে গেলাম, কারণ প্রচুর পড়তে হবে, সামনে পরীক্ষা। কিছুক্ষণ পর আপু চলে আসলেন আমাকে পড়াতে। উনি আসলে আমার ভালো লাগে না, কারণ উনি পড়ার পুরোটা সময় আমাদেরকে হা করে তাকিয়ে থাকেন, যেটা আমার একদমই ভালো লাগে না। আজকেও এর উল্টো হলো না। কয়েক ঘন্টা পড়ার পর চাষি এসে ডিনার করতে রেখে গেলেন। ডিনার করার পর আবারও এসে পড়তে লাগলাম। পড়তে পড়তে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠে দেখতে পেলাম নিয়া আপু ধীরে ধীরে ওনার মুখটা আমার দিকে এগিয়ে আনছেন। আমি লাফ দিয়ে উঠে গেলাম। তারপর বলতে লাগলাম, আপু আপনি সব কি করছিলেন? মানে দেখতে আসছিলাম তুই কি করিস। তোর কপালে কি যেন ময়লা বোধ হয় দেখেছিলাম, তাই সেটা ফু দিয়ে পরিষ্কার করে দিতে চাচ্ছিলাম।
যাই হোক, বিছানায় গিয়ে ঘুমা। এত রাত জেগে পড়ার দরকার নেই, পরে অসুস্থ হয়ে পড়বি। তারপর আমি গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম। আর ওদিকে নিয়ে আপু ভাবছে, যাক বেঁচে গেছি, আর একটু হলে তো বুঝে ফেলতো। পরের দিন একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, কারণ আজকে শুক্রবার, তাই কলেজ বন্ধ। তারপর ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে নিলাম। জুম্মার আজান দেওয়ার পর গোসল করে চাচার সাথে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে বাসায় এসে দেখি চাচি পোলাও, ডিমের কোরমা, মুরগির রোস্ট রান্না করছেন। দেখে তো জিভের জল চলে এলো। তারপর খাবার খেয়ে এসে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে ড্রয়িং রুমে এসে সোফায় বসে রইলাম। একটু পর নিহা আপু ওনার জন্মদিনে আমার গিফট করা আকাশি শাড়িটা পরে এলেন। পুরো যেন একটা পরি, এত সুন্দর লাগছে যা বলার বাইরে। এই জন্য উনি ওনার সাথে ম্যাচিং করে আমার জন্য আকাশি নীলের ড্রেস কিনেছিলেন। তারপর দুজনে একসাথে বের হলাম। দুজনকে পুরো কাপলের মতো লাগছিল, তাই আমি একটু লজ্জা পাচ্ছিলাম। আমি গাড়ি বের করতে চাইলে আপু বললেন রিক্সায় যাবেন। তারপর আমি আর আপু রিক্সায় চলে বসলাম। আমার তো খুব আনইজি লাগছিল। উনি এমন একটা জায়গায় আমাকে নিয়ে গেলেন, দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেল। এত সুন্দর জায়গা আমাদের এলাকার আশেপাশে যে আছে তা জানতামই না। আপুর সাথে ঘাসে বসে বাদাম খেতে খেতে আড্ডা দিতে লাগলাম। কেন যেন আমার অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। আমার হঠাৎ করে আপুর চোখের দিকে চোখ পড়ে গেল। আবারও সে আকর্ষণটা অনুভব করছিলাম। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। কেন যেন আমার হাত দুইটা অটোমেটিক আপুর দুই গালে স্পর্শ করলো। আপু তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হঠাৎ করে আমার মনে হলো যে আমি কি করছি। সাথে সাথে আমি দূরে সরে গেলাম। তারপর আপুকে বলতে লাগলাম, সরি সরি আপু, আমি বুঝতে পারিনি আসলে কি থেকে কি হয়ে গেল। আরে না, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। তারপর মুসকে মুসকে হাসতে লাগলেন। ওনার সাথে পুরো বিকাল ঘোরাঘুরি করে বাড়িতে চলে এলাম। তারপর ওনার ডিনার করে পড়তে বসে গেলাম। একটু পর আপু এসে বলতে লাগলেন, শোন, আগামী 4 দিন তোর কলেজ বাদে বাইরে যাওয়া সম্পূর্ণ বন্ধ। ঘরে বসে সারাদিন শুধু পড়বি, যেভাবেই হোক তোকে টপ করতে হবে। জি আপু। তারপর কয়েক ঘন্টা পরে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে যা হলো তাতে তো আমি অনেক ভয় পেয়ে গেলাম। কয়েক ঘন্টা পর ঘুমিয়ে যাওয়ার পর অনুভব করলাম কে যেন আমার ঠোঁটগুলো টেনে কামড়ে ধরেছে। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে কে কে বলে চিৎকাতে লাগলাম, কিন্তু আশেপাশে তাকে কাউকে দেখতে পেলাম না। তাই স্বপ্ন দেখেছি ভেবে আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিন আপু এসে ভোরে ঘুম থেকে ডেকে তুললেন। তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম। তারপর সোজা পড়তে বসে গেলাম। যেহেতু আপু আগে পরীক্ষার আগে আর কলেজে যেতে বারণ করেছেন। এভাবেই চলে গেল 4 দিন। পরীক্ষার দিন আপু আমাকে কলেজে নামিয়ে আমাকে নিয়ে সিট খুঁজতে চলে গেলেন। আমার সিট পড়লো একটা মেয়ের সাথে। নিয়ে আপু তো রেগে মেগে শেষ, কিন্তু এখন তো কিছুই করার নেই। তাই বাধ্য হয়ে নিয়ে আপু আমাকে সেখানেই বসার অনুমতি দিলেন, কিন্তু কড়া করে নিষেধ করে দিলেন যেন ওই মেয়ের সাথে কোনো প্রকার কথা না বলি। তারপর আপু অফিসে চলে গেলেন। ওদিকে আপু যাওয়ার পরেই ওই মেয়েটা আমাকে বলতে লাগলো, হাই, আমি অহনা। আমি মাক্কি, উনি তোমার কি হয়? আমার চাচাতো বোন। অনেক রাগী মনে হয়। প্রচুর রাগ। সবসময় নাকের ডগায় থাকে। গুন্ডি নাম্বার 1 শাকচুনি। সবসময় আমাকে প্যারার উপরে রাখে। তাই নাকি? একদম। ওয়েট, পিছনে কে? তারপর পিছনে তাকে আমার কদম ধরে কাঁধে উঠে গেল। দেখি নিহা আপু দাঁড়িয়ে আছে। আমার কাছে এসে বলতে লাগলেন, কপাল ভালো যে তোর ক্যালকুলেটরটা ফেলে এসেছিলি, না হলে তো তোর ওই মেয়ের সাথে এত সুন্দর করে আড্ডা দেওয়া আর আমাকে বদনাম করা দেখতেই পেতাম না। আজকে তুই বাড়ি আয়, তোর খবর আছে। আপু বিশ্বাস করো, নিহা আপু আমার কোনো কথা না শুনে চলে গেলেন। আজকে বাড়িতে গেলে আমি শেষ। যাই হোক, পরীক্ষা দিয়ে বাসে চলে গেলাম। বিকেলে নিহা আপু বাসায় এসে আমার রুমে এসে বলতে লাগলেন, তোর পরীক্ষা বলে এখন কিচ্ছু বললাম না, পরীক্ষা শেষ হলে সব সুদে আসলে বোঝাবো তোকে। বলেই চলে গেলেন। আমি হাফ ছেড়ে বাঁচলাম। যাই হোক, সবগুলো পরীক্ষা ভালোভাবে দেওয়া শেষ হয়ে গেল। এর মধ্যে ওনার সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। যাই হোক, পরীক্ষা শেষ করে বাড়িতে এসে শুনলাম চাচা চাচি দাদু বাড়িতে গেছেন, কারণ দাদু নাকি খুবই অসুস্থ। বাড়িতে এখন শুধু আমি আর নিহা আপু। আমার তো আরো ভয় হতে লাগলো। একে তো ফাঁকা বাসা, তারপর নিহা আপু হুমকি দিয়েছিল আমার পরীক্ষা শেষ হলে খবর আছে। একটু পর নিহা আপু এলো। আপুকে যেন একটু বেশি খুশি মনে হচ্ছে। আপু খুব নর্মাল ভাবে আমাকে লাঞ্চ দিলেন। লাঞ্চ করার পর আমার রুমে চলে গেলাম রেস্ট নিতে। তখন নিহা আপু এসে দরজা বন্ধ করে দিলেন। ওনার হাতে সে স্পেশাল ব্যাথ। আমি ভয়ে কাঁপতে লাগলাম। উনি চিৎকার করে বলতে লাগলেন, তোর এত বড় সাহস হয় কি করে? তুই আমি বারণ করা সত্ত্বেও ওই মেয়ের সাথে আড্ডা দিস, আবার বন্ধুত্ব করিস, ওর নাম্বার নিস? আমি আপুর পা জড়িয়ে ধরে বলতে লাগলাম, আপু প্লিজ এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না।
আপু আমাকে লাথি দিয়ে দূরে সরে দিলেন, তারপর বলতে লাগলেন, তুই কি এই প্রথমবার করেছিস? আর কতবার এভাবে মেয়েদের সাথে কথা বলে তুই ক্ষমা চাইবি আমার কাছে? তোর কোনো ক্ষমা নেই, তোকে শাস্তি পেতেই হবে। আপু চলতে হলে তো অনেক মেয়ের সাথে কথা বলতে হয়, আর ওরা তো আমার শুধু ফ্রেন্ড, তাদের সাথে আমি কথা বললে তোমার এত সমস্যা হয় কেন? সাথে সাথে দেখে আপুর চোখ রক্তবর্ণ ধারণ করলো। আমি ভয়ে ঢোক গেলাম। আপু এসে আমাকে বেদ দিয়ে জোরে কয়েকটা বাড়ি দিয়ে বলতে লাগলেন, তুই জীবনে কখনো আমার মুখের উপর কথা বলিসনি, আজকে ওই শাকচুন্নিটার জন্য তোর সাহস এত বেড়ে গেছে। তোর সাহস কিভাবে কমাতে হয় তা আমার জানা আছে। ওই শাকচুন্নিটাকে তো আমি পরে দেখছি। প্লিজ আপু আমাকে মেরো না, মারা বাদে যে কোনো শাস্তি দাও, আমি মাথা পেতে নেবো। তোর তো মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করার বেশি ইচ্ছা না? আয়, আজকে তোর ইচ্ছা মিটিয়ে দিচ্ছি। বলে তিনি আমাকে খাটে ফেলে জোর করে ঠোঁট কামড়ে ধরলেন। তারপর এমন ভাবে কিস করছেন যেন আমার ঠোঁট থেকে রক্ত চুষছেন। আমার ঠোঁটে প্রচুর যন্ত্রণা হতে লাগলো। আমি দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, করে চিৎকার করছিলাম, কিন্তু আপুর সেদিকে কোনো খেয়াল নেই। তিনি নিজের কাজেই ব্যস্ত। আমি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। কিন্তু তারপরেও আপুর কোনো সারার নাম নেই। ওনার কাছে পুরো নেশার মতো লাগছে। মনে হচ্ছে এতদিন ধরে জমিয়ে রাখা সব ক্ষোভ ঝরাচ্ছেন। প্রায় 15 মিনিট পর আপু আমাকে ছেড়ে দেখেন আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর আপু বলতে লাগলেন, এইটুকু চাপই সামলাতে পারে না, বিয়ের পর তো এর 3 গুণ চাপ দিব। তখন কিভাবে সামলাবে আমার পিচ্চি পটটা? তারপর নেহা আপু আমাকে পানির ছিটা দিয়ে জ্ঞান ফেরালেন। আমি ওনাকে দেখেই আমারও ভয় পেয়ে ঠোঁটে হাত দিয়ে রাখলাম। এটা দেখে উনি হেসে বলতে লাগলেন, এখন আর কিছু করব না। আবার যদি আমার কথা না শুনিস তখন আবার শাস্তি দিব। আপু আপনি এটা কি করলেন? আমি আপনার ছোট ভাই হই। আরেকবার ভাই বলে তোর মুখে টেনে ছিঁড়ে ফেলবো। তুই আমার কোন কালের মায়ের পেটের ভাই, হ্যাঁ? আপনি কাজটা ঠিক করেননি। আমি চাচা আসলে সব বলে দেব। ওকে বেবি বলে দিও, তাহলে তোমার সাথে আমার বিয়েটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আর শোন, ঘন্টা খানেক পর ছাদে আসবি তোর ওই নীল পাঞ্জাবিটা পরে। বলে তিনি আর রুমের দরজা বাইরে দিয়ে লক করে চলে গেলেন। এদিকে আমার ঠোঁটে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। ওয়াশরুমে গিয়ে ঠোঁটে পানি দিলাম। বিছানায় এসে শুয়ে শুয়ে একটু আগের ঘটনাগুলো চিন্তা করতে লাগলাম। নিয়ে আপু এটা কি করলেন? আমি চাচা এলে ওনাকে বলে আপুর বিয়ের ব্যবস্থা করব, যেভাবেই হোক। তারপর নীল পাঞ্জাবিটা পরে ছাদের দিকে যেতে লাগলাম। না হলে আবার কি করে বলা যায় না। ছাদে গিয়ে দেখি পুরো ছাদ লাল বেলুন দিয়ে সাজানো, মাঝখানে সবুজ কার্পেট, তারপর গোলাপের পাপড়ি ছিটানো। আমি আপুর দিকে তাকিয়ে হা করে রইলাম। আপু সাদা রঙের 3 পিসে পরেছেন, চোখে কাজল দিয়েছেন, হালকা মেকআপ করেছেন। দেখতে মনে হচ্ছিল যেন একদম একটা পরী দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি কাছে যেতে আপু হাঁটু করে বসে যা বললেন তা শুনে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। নিয়ে আপু হাঁটু গেড়ে বসে একগুচ্ছ গোলাপ ফুল আমার দিকে এগিয়ে দিয়ে বলতে শুরু করলেন, আমি জানি না তুই আমার কথাগুলো কিভাবে নিবি, কিন্তু আমি পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সোজা সাপটা বলে দিচ্ছি। আমি তোকে ভালোবাসি মাক্কি, নিজে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সেই ছোটবেলা থেকে তোকে ভালোবেসে আসছি। তোকে নিয়ে রয়েছে আমার হাজারো স্বপ্ন। প্লিজ তুই আমাকে ফিরিয়ে দিস না। আমি অবাক হয়ে নিয়ে আপুর দিকে তাকিয়ে রইলাম। তার চোখগুলো যেন আগের মতো আমাকে আকর্ষণ করছিল। তাই আমি তাড়াতাড়ি অন্যদিকে ফিরে বলতে লাগলাম, আমি সবসময় আপনাকে নিজের বোনের মতোই ভেবে এসেছি। আর আপনি কিভাবে আমাকে প্রপোজ করতে পারলেন? আমার মতো একজন এতিমকে চাচা চাচি নিজের ছেলের মতো মানুষ করেছেন। আমি ক্ষণিকের একটা মোহে পড়ে কখনো ওনাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আপনি আমাকে নিয়ে এসব চিন্তা ভাবনা করবেন না। আমি কখনোই আপনাকে ভালোবাসতে পারবো না। তারপর আবার নিহা আপুর দিকে তাকিয়ে দেখি ওনার চোখে হালকা পানি। আমি ফিরতেই তিনি চোখের পানি মুছে দিলেন। তারপর বলতে লাগলেন, ছোট থেকে আমার যেটা পছন্দ সেটা আমি পেয়েছি, নাইলে ছিনিয়ে নিয়েছি। তাহলে তুই কিভাবে ভাবলি যাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তাকে আমি ভুলে যাব, তাকে অন্য কারোর হতে দেখব? তোকে আমি ভালোভাবে বলছি, আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নে, না হলে জোর করে হলেও আমি আমার ভালোবাসা আদায় করব। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আমি চাচা চাচির বিশ্বাস কখনোই ভাঙবো না। যাতে যা হয়ে যাক। শুনে নিয়ে আপু রেগে চোখ মুখ লাল করে ফেললেন। তারপর হাতের গোলাপ ফুলের গুচ্ছটাকে ছিঁড়ে ছাদ থেকে ফেলে দিলেন। তারপর এসে আমাকে ঠাস ঠাস করে 4টা চড় মারলেন। মেরে বলতে লাগলেন, এইগুলো হলো আমার কথা অমান্য করার শাস্তি। এইবার আমার ভালোবাসার আদায় করার পালা। বলে তিনি আমার চুলগুলোর পিছন দিকে শক্ত করে ধরে নিজের কাছে টেনে নিলেন। আমি খুব ব্যথা পেয়ে ছাড়া পেতে কাতরাতে লাগলাম, কিন্তু নিহাপুর দিকে খেয়াল করিনি।
উনি আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে আমাকে পাগলের মতো লিপ কিস করা শুরু করলেন। প্রায় 5 মিনিটের মতো লিপ কিস করে আমার ঠোঁট কামড়াতে লাগলেন। আমি সাড়া পেতে না পেয়ে কান্না করতে লাগলাম। আরো 5 মিনিট চকলেটের মতো আমার ঠোঁটগুলোকে কামড়ানোর পর আমাকে ছেড়ে দিলেন। আমি দূরে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম এবং নিঃশব্দে কাঁদছিলাম। তারপর নিহা আপু আমার কাছে এসে আমার গলা চেপে ধরে দেওয়ালের সাথে আমাকে চেপে ধরলেন। তারপর বলতে লাগলেন, তোকে কখনো আমার খারাপ রূপ দেখায়নি, কিন্তু আজকে থেকে তুই দেখবি আমার খারাপ রূপ। এমন অত্যাচার করব তোর উপর যে তুই নিজে থেকে আমাকে প্রপোজ করবি। যেই দিন তুই আমাকে প্রপোজ করবি সেই দিন তোর মুক্তি। আপু আচ্ছা ছাড়ুন। এটা তো শুধু ট্রেলার দেখালাম, সিনেমা তো এখনো বাকি। সামনে দেখতে থাক কি কি হয়। বলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে নিচে চলে গেলেন। আমি ছাদে বসে বসে কাঁদতে কাঁদতে মনে মনে বলতে লাগলাম, আজকে আমার বাবা মা বেঁচে থাকলে আমার ইচ্ছার মূল্য থাকতো। তারা নেই বলে ছোটবেলা থেকে আমাকে নিহাপুর ইচ্ছা মতো চলতে হয়। তবে যাই হোক না কেন, আমি কখনোই সাময়িক সময়ের মোহে পড়ে চাচা চাচের বিশ্বাস ভাঙতে পারবো না। এই দুনিয়াতে তারা ছাড়া আমার আপন কেউ নেই। এসব ভেবে আমি উঠে দাঁড়ালাম। তারপর ধীরে ধীরে ছাদ থেকে নিচে নেমে এসে নিজের রুমে চলে গেলাম। তারপর ঠোঁটের ল্যাম্প জায়গাগুলোতে মেডিসিন লাগিয়ে শুয়ে রইলাম। এমনিতেই সকালে একবার আপু ঠোঁটগুলো কামড়ে অবস্থা খারাপ করে দিয়েছিলেন, এখন আবার একই কাজ করলেন। তাই ঠোঁটগুলোতে অসহ্য যন্ত্রণা অনুভব করছিলাম। তারপর মনে মনে ফয়সালকে গালি দিতে লাগলাম, কারণ এই হালার প্রতি নিয়ে আপু আমাকে ভালোবাসে বলে কুফা লাগাই দিচ্ছে। নিজে তো সানি আপুর প্যারা খাচ্ছে, এখন আমাকেও প্যারায় ফেলে দিচ্ছে। শালারে পাইলে ওর কদম জোড়া খুলে বিক্রি করে বিরিয়ানি খাইতাম। ওদিকে রুমে শুয়ে শুয়ে নিয়ে আপু ভাবছিল এখন কি করবে। তারপর সানি আপুকে কল দিলেন। হ্যালো সানিয়া, বল। কারোর সাথে রোমান্টিক অত্যাচার কিভাবে করতে হয় আইডিয়া দে। কেন? বলদাকে প্রপোজ করে দিয়েছি, কিন্তু রাজি হয়নি। ও তাহলে এই ব্যাপার। তারপর সানি আপু নিহা আপুকে কিছু আইডিয়া দিল। ওদিকে আমি ঘুমিয়েছিলাম। বিকেলের দিকে নিহা আপু ডেকে তুললেন, তুলে বলতে লাগলেন, যা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আয়। আপু আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আমি এখন যেতে পারবো না। সাথে সাথে নিহা আপু ঠাস ঠাস করে দুটো চর মেরে বলতে লাগলেন, আমার মুখের উপর তর্ক করিস? এত বড় সাহস তোর? তাড়াতাড়ি যা, যেটা বলেছিস সেটা কর, না হলে আমার ওই স্পেশাল বেতটা ব্যবহার করতে হবে। তারপর আমি ভয় পেয়ে তাড়াতাড়ি গিয়ে রেস্টুরেন্ট থেকে 2 প্যাকেট খাবার নিয়ে এলাম। তারপর নিহা আপু একাই একাই 2 প্যাকেট খাবার নিয়ে খেতে বসে গেলেন। তারপর আমাকে বললেন, আমার কথা অমান্য করার শাস্তি হিসেবে তোর দুপুরে খাওয়া বন্ধ। যা নিজের রুমে যা। তারপর আমি মন খারাপ করে রুমে চলে এলাম। রাতের বেলা চাচা চাচি চলে এলেন। আমি ভয় পেয়ে নিহা আপুর দিকে তাকিয়ে দেখি উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছেন। তারপর আমি চাচিকে বলতে লাগলাম, আসলে চাচি একটা অনেক বড় পোকা আমার ঠোঁটে কামড় দিয়েছে, ঠিক নিহা আপুর সমান একটা পোকা। শুনে চাচি বলতে লাগলেন, নেহার সমান পোকা আবার হয় নাকি? আর হলেও আমাদের বাসায় কোথা থেকে আসবে? আমি মিটি মিটি হেসে সোফার দিকে তাকিয়ে দেখি নিহা আপু রেগে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি চাচিকে বলতে লাগলাম, আছে চাচি আছে, পোকাগুলো সোফার উপরেও বসে থাকে। তুই কি বলছিস তা তুই নিজেই ভালো জানিস। আজব। আমি চাচির পিছনে এসে আওয়াজ না করে হাসতে লাগলাম, কিন্তু নেহা আপু দেখে ফেললেন। তারপর নেহা আপু মনে মনে বলতে লাগলেন, দাঁড়াও চান্দু, তোমার হাসি বের করছি। তারপর নেহা আপু বলতে লাগলেন, কালকে থেকে মাকির কলেজ যাওয়া বন্ধ, এমনকি ঘর থেকে বের হওয়া বন্ধ। শুনে চাচা চাচি দুজনে অবাক হয়ে বলতে লাগলেন। এটা কেমন কথা? তখন নেহা আপু বললেন, তোমাদের কারোর আপত্তি থাকলে কিচ্ছু করার নেই, এটাই ফাইনাল। তখন আমি সাহস করে বললাম, আমি কলেজে যেতে চাই। আরেকবার আমার সামনে কলেজ যাওয়ার কিংবা ঘর থেকে বের হওয়ার কথা বলে আমি তোর মুখ ভেঙে দেব। নিজের রুমে যা। তারপর আমি মন খারাপ করে নিজের রুমে চলে গেলাম। নিহা আপু নিজেও তার রুমে চলে গেলেন। ওদিকে দুজন চলে যাওয়ার পর চাচা চাচি বলতে লাগলেন, তোমার মেয়েকে নিয়ে আর পারলাম না। ছেলেটার উপর সব সময় কর্তৃত্ব ফলায়, কিছু বলতেও পারি না। বললে ঘরে ভাঙচুর শুরু করবে, অফিসে যাবে না। এই বয়সে তো আমি আর পারি না। ওদিকে তো মেয়েটার বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে। আমি বলি কি, মাকে তো পরীক্ষা শেষ, এখন ওদের বিয়েটা দিয়ে দিলে কেমন হয়? আমি মাক্কির অমতে কিছুই করতে পারবো না। আরো কিছুদিন যাক, মাক্কির সাথে আমি ধীরে ধীরে কথা বলবো এই বিষয়ে। এছাড়া ওর এখন লাইফ উপভোগের সময়।
এখন ওকে বিয়ে করিয়ে সংসার করে দেওয়াটা তেমন একটা যৌক্তিক নয়। দেখি সামনে কি হয়। ওদিকে আমি অনেক মন খারাপ করে রইলাম। রুমে এসে এমন সময় অহনা কল দিল। ওর কল ধরে কথা বলছিলাম, তখন এই রুমে নিহা আপু এসে সো মেরে আমার মোবাইলটা নিয়ে গেলেন। মোবাইলে অহনার নামটা দেখার পর থেকেই রাগে তার কপালের রগগুলো দপ দপ করতে লাগলো, তার হাত কাঁপতে লাগলো। তারপর তিনি ঢিল মেরে আমার মোবাইলটা বাইরে ফেলে দিলেন। তারপর আমাকে বলতে লাগলেন, ভয়ঙ্কর অপরাধ করেছিস তুই। আমার নিষেধ করা সত্ত্বেও ওই মেয়েটার সাথে আবার কথা বলেছিস। আজকে তোর কোনো ক্ষমা নেই। তারপর নিহা আপু আমাকে মারার জন্য নিজের হাত তুললেন। আমি চোখ বন্ধ করে নিলাম, কিন্তু আমাকে মারার বদলে নিহা আপু যা করলেন তাতে তো আমি পুরো অবাক। আমি যখন ভয়ে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু আমাকে না মেরে আপু আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিশিয়ে দিলেন। এটা থেকে আমি তো পুরো ফ্রিজড হয়ে গেছি, কিন্তু নিহা আপুর কোনো হেলদোল নেই। কিস করার সাথে সাথে আমার ঠোঁটগুলো কামড়াতেও লাগলেন। এমনিতেই ঠোঁটগুলো জখম হওয়া ছিল, তার উপরে নিহা আপুর আবার এমন অত্যাচার সহ্য করতে পারছিলাম না। তার উপর আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে মনে একটা বুদ্ধি বের করলাম। নিহা আপুর দিকে তাকিয়ে দেখি চোখ বন্ধ করে নিজের কাজ করতেই ব্যস্ত। এই সুযোগে আমি অজ্ঞান হওয়ার নাটক শুরু করলাম। নিহা আপু চোখ খুলে দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর হাসতে হাসতে নিজের ওড়না দিয়ে আমার ঠোঁটগুলো মুছে দিয়ে হাসতে হাসতে নিজের রুমে চলে গেলেন। নিহা আপু চলে যেতেই আমি ওয়াশরুমে গিয়ে ঠোঁটগুলোতে পানি দিয়ে আসলাম। এসে মনে মনে ভাবতে লাগলাম, যেভাবেই হোক এবার চাচা চাচিকে বলে আপুর বিয়ের ব্যবস্থাটা করতে হবে। এভাবে চলতে দেওয়া যাবে না। একবার যদি তারা এসব দেখে ফেলে, তাহলে আমি সারা জীবন তাদের কাছে অপরাধী হয়ে থাকবো। ওদিকে নিহা নিজের রুমে গিয়ে একজনকে কল দিয়ে 1 ঘন্টার মধ্যে অহনার ফুল ডিটেলস বের করতে বলে। এদিকে অহনা তার আব্বুকে এসে বলে, আব্বু, আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই। তাই নাকি? কে সেই ছেলে যাকে আমার মামনিটা পছন্দ করতেছে? তারপর অহনা তার মোবাইল বের করে তার বাবাকে আমার একটা পিক দেখায়। পিক দেখে অহনার বাবা বলতে লাগে, আরে এটা তো আমার বন্ধুর ফায়াজ চৌধুরীর ভাতিজা। ফায়াজের সাথে তো আমার অনেক ভালো বন্ধুত্ব। তুই কোনো চিন্তা করিস না মামনি, আমি তোর আর ছেলেটার বিয়ের ব্যবস্থা করেছি খুব শীঘ্রই। এটা শুনে তো অহনা খুব খুশি হয়। মনে মনে বলে, এবার দেখি সেই গুন্ডিটা কিভাবে আমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখে। এদিকে নিয়ে আপু কয়েকদিন বন্দি রেখে আমাকে আবার কলেজে যাওয়ার পারমিশন দিলেন। কলেজে গিয়ে দেখে আমার 2 হারামি বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে চিপায় বসে চিপকা চিপকি করছে। আমাকে দেখে বলে উঠলো, নবাব সাহেবের অবশেষে কলেজে আসতে মন চেয়েছে। অবশ্য সারাদিন নেহাপুর মতো সুন্দরীর সাথে চিপকে থাকলে কারই বা কলেজে করতে ভালো লাগবে। হালার পো, আমি বাসি না ওই গুন্ডিটার প্যারায়, আর তুই আসিস তোর ফাজলামি নিয়ে। সিম্পল একটা কাজ করায় এই কয়েকদিন আমার ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল। দেখলি, আমি বলেছিলাম না, সানিয়া আমাকে যেভাবে প্যারা দেয় নেহাপু তোকে এর দ্বিগুণ প্যারা দেবে। দেখ, আমার বদুয়াটা লাগছে। সানি আপু দেখেছো তোমাকে নিয়ে কি বলে? হারামজাদা, তুই কি বললি? আমি তোরে প্যারা দেই? কলেজে আছিস বলে কিছু করতে পারলাম না। আজকে তুই কলেজ থেকে বের হ, তারপর তোকে মজা দেখাচ্ছি। না না না, তুমি কি আমাকে প্যারা দিতে পারো নাকি? তুমি তো আমাকে সারাদিন শুধু আদর করো। হয়েছে, আর ঢং করতে হবে না। তারপর ক্লাস শুরু হতে সানি আপু অফিসে আর আমরা ক্লাসে চলে গেলাম। এদিকে নিহা ওনার বিষয়ে সব খবর পেয়ে গেল। তারপর মনে মনে একটা প্ল্যান তৈরি করলো। এদিকে কলেজ শেষ করে বাসায় ফিরে খেয়ে একটা ঘুম দিলাম, কিন্তু ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হওয়ায় ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে নিহা আপু আমার ঠোঁটগুলো দখল করে আছে। আমি মুসরামুসরি করতে উনি একটা কামড় দিলেন ঠোঁটে, আর চোখ দিয়ে নড়াচড়া না করার ইশারা করে দিলেন। আমিও ভয়ে নড়াচড়া করছিলাম না, যদি আবার কামড়াতে শুরু করে। প্রায় 10 মিনিট পর আমাকে ছেড়ে দিলেন। আমি জোরে জোরে শ্বাস নিতে নিতে বললাম, আপনি তো আমাকে মেরেই ফেলবেন। আমার প্রপোজ অ্যাকসেপ্ট না করা পর্যন্ত তোমার উপর এমন রোমান্টিক অত্যাচার চালাতেই থাকবো জান। তুমি কোনো ভুল করলে এখন থেকে আর তোমাকে মারবো না, তোমার ঠোঁটগুলো কামড়াবো। প্লিজ আপনি এখন যান, চাষি দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে, এখন যাচ্ছি, কিন্তু রাতের বেলায় আবার হবে ডিয়ার। বলে নিয়ে আপু চলে গেলেন। পরদিন কলেজে গিয়ে দেখি অহনা আমাকে দেখলে লজ্জা মাখা হাসি দিচ্ছে। এটার কোনো কারণ খুঁজে পেলাম না। বাসায় এসে দেখি অহনা এবং তার আব্বু আমাদের বাসায়। তাদের দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। কাছে গিয়ে অহনার আব্বুকে সালাম দিলাম। তারপর অহনার দিকে তাকাতেই সে একটা চোখ টিপ মেরে দিল। আমি কিছুটা লজ্জা কিছুটা রাগ করে রুমে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতেই চাচা ডেকে নিয়ে ওনার কাছে বসলেন। তারপর চাচা আর অহনার আব্বু কথা বলতে লাগলেন। তা বন্ধু, এতদিন পর আমার কাছে কি মনে করে? এসেছি তোর কাছে একটা আবদার নিয়ে। আরে কি যে বলিস না তুই, আমরা বিজনেসের
লসের সময় তুই আমাকে অনেক সাহায্য করেছিস। তার জন্যই আমার বিজনেসটাকে আমি আজ এত উপরে তুলতে পেরেছি। আর তুই আমার কাছে আবদার নিয়ে এসেছিস, সেটা আমি পূরণ করব না? তাহলে বলেই ফেলি, আমার মেয়ে তো তোর ভাতিজার সাথে একই কলেজে পড়ে। সে তোর ভাতিজাকে অনেক পছন্দ করে, তাই আমি চাই ওদের চার হাত এক করে দিতে। এটা শুনে আমি অনেক বড় একটা শক খাই। ওনার দিকে তাকিয়ে দেখে আমার দিকে তাকিয়ে শয়তানে হাসি দিচ্ছে। তা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। সবার সামনে তো কিছু বলতেও পারছি না। এদিকে এই কথা শুনে চাচা চাচি অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা তারা তো নিহা আপুর সাথে আমার বিয়ে ঠিক করে গেছিল। তারপর চাচা কি যেন কিছুক্ষণ ভেবে ওনার আব্বুকে বললেন, মাক্কি রাজি হলে আমাদের কোনো আপত্তি নেই। আমি কখনোই চাচা চাচির মতের বিরুদ্ধে কিছু করিনি, তাই আজকে ওনারা যেটা বলবেন সেটাই করব। তাহলে আমরা রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে ডেটটা আমরা আজকেই ফিক্সড করে ফেলি। ডেট ফিক্সের তারিখ আমরা পরে ফোনে আলোচনা করে সিদ্ধান্ত নেব। ঠিক আছে, তাহলে আজকে আমরা উঠি। তারপর তারা বিদায় নিলেন। যাওয়ার আগে ওনা আমাকে একটা কাগজ দিল, আর দরজা দিয়ে বের হওয়ার সময় একটা ফ্লাইং কিস ছুড়ে মারলো। তারা চলে যাওয়ার পর আমি রুমে চলে এলাম। এদিকে চাচি চাচাকে বলতে লাগলেন, নিহার সাথে না মাক্কির বিয়ে ঠিক করা, তাহলে তুমি কিভাবে তাদেরকে কথা দিয়ে দিলে? আমার আর কিছুই করার ছিল না। যে বন্ধুর জন্য আজ আমার বিজনেসটা আছে, তাকে কিভাবে না করে দেই। কিন্তু নিহা বিষয়টা জানলে কি হবে ভেবে দেখেছো? সে তো মাক্কিকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আমরা দুজন মিলে তাকে বুঝিয়ে বলবো, আর খুব তাড়াতাড়ি তাকে বিয়ে দিয়ে দেব। তাহলে আস্তে আস্তে সে মাক্কিকে ভুলে যাবে। এদিকে আমি রুমে এসে অহনার দেওয়া কাগজটাকে ঢিল মেরে টেবিলের উপর ফেলে রাখলাম। বিকেলের দিকে নিয়া আপু এসে সব শুনে অনেক রেগে গেলেন। চাচা চাচি মিলে অনেক বুঝিয়েও তাকে শান্ত করতে পারছিলেন না। রেগে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে লাগলেন। আমি এক কোণে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলাম। এরপর নিয়া আপু আমার দিকে আসতে লাগলেন। সেটা দেখেই আমি আরো ভয় পেয়ে কাঁপতে লাগলাম। ওনার চোখ মুখ সব রাগে আগুনের মতো টক টক করে লাল হয়ে আছে। আমার কাছে এসে আমার হাত ধরে চাচাদের সামনে গিয়ে বলতে লাগলো, তোমরা মাকে মদ ছাড়া কিভাবে তাকে বিয়ে দিতে পারো? এই কথা শুনে আমি মনে মনে বললাম, দিছেন। আগুনে চাচা ঘি ঢেলে আর নিহা আপু আমার দিকে অগ্নিদৃশ্যে তাকিয়ে জোরে একটা চিৎকার দিলেন, যার ফলে সবাই ভয় পেয়ে গেল। তারপর নিহা আপু আমার গলায় চেপে ধরে টানতে টানতে আমার রুমে নিয়ে যেতে লাগলেন। আমি ব্যথায় করে শব্দ করতে লাগলাম। চাচা চাচি আটকাতে গেলে টেবিল থেকে একটা ছুরি নিয়ে আমার গলায় ধরে বলতে লাগলেন, তোমরা আর এক পাও এগোলে মাক্কি আমার হাতে খুন হবে। এমনিতেও সে যে কাজ করেছে তাতে তাকে খুন করতে আমার হাত কাঁপবে না একবারও। এটা দেখে চাচা চাচি ভয়ে আর কাছে যাওয়ার সাহস করলেন না, কারণ নিহা আপু এখন পুরো সাইকোদের মতো আচরণ করছে। কখন কি করে ফেলবে তিনি নিজেও জানেন না। আমাকে টানতে টানতে আমার রুমে নিয়ে এসে আমাকে দেওয়ালের সাথে লাগিয়ে আমার গলায় আরো জোরে চাপ দিলেন আর বলতে লাগলেন, আমি সারাদিন তোর সাথে লেগে থাকি তোর ভালোবাসা পাওয়ার জন্য। তুই আমাকে বিশ্বাস অবিশ্বাসের কাহিনী শোনাস, আর ওই অহনা আসতেই তাকে বিয়ে করতে রাজি হয়ে গেলি কেন রে? ওর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? ও তো কোনো দিক থেকে আমার চেয়ে বেশি সুন্দরী না? তোকে আমি আগেই বলেছিলাম, কোনো মেয়ের সাথে সম্পর্ক করার চেষ্টা করলে তোকে আমি নিজের হাতে খুন করব। তোর বুঝি আমার হাতে খুন হওয়ার এতই সাপ? তারপর নিহা আপুর চোখ গেল টেবিলে থাকা কাগজের দিকে, যেটা অহনা আমাকে দিয়েছিল। সেটা উঠিয়ে তিনি পড়তে লাগলেন, মাই ডিয়ার ফিউচার হাবি, রেডি থেকো, খুব শিগগিরই তুমি আমার হতে যাচ্ছ। তারপর আমরা দুজন মিলে একটা ফুটবল টিম, একটা ক্রিকেট টিম গঠন করব। তোমার সেই পাওয়ার আছে তো? রেডি হয়ে যাও ডিয়ার, ইতি তোমার ফিউচার বউ। চিঠিটা পড়ে নিহা আপুর মুখ ট্রাফিক লাইটের মতো বদলাতে লাগলো। রাগে ওনার চোখ দিয়ে রক্ত বের হতে লাগলো। তা দেখে ভয়ে আমার পুরো জ্ঞান হারানোর মতো অবস্থা। নিহা আপু বলতে লাগলেন, তোর খুব শখ না ফুটবল টিম, ক্রিকেট টিমের আব্বু হওয়ার? কিন্তু সেটা তো তুই হতে পারবি না, কারণ আজকেই তুই আমার হাতে খুন হবি। গলা চেপে ধরে রাখার কারণে আমার সারা কিছুই বলতে পারছিলাম না। আপু আমাকে বিছানায় ছুঁড়ে ফেললেন। তারপর নিয়া আপু আমার শার্টটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন। আমি ভাবলাম আজ হয়তো আমার ইজ্জত গেছে, কিন্তু নিয়া আপু ছুরিটা দিয়ে আমার বুক কেটে নিজের নাম লিখতে লাগলেন। আমি ব্যথায় চিৎকার করে ছটফট করতে লাগলাম। তাদেরকে নিয়া আপু তার ওড়না দিয়ে আমার দু হাত বেঁধে দিল, আমার মুখে একটা কাপড় গুঁজে দিলেন, তাই চিৎকারটাও করতে পারছিলাম না। নিয়া আপু আমার বুকে ছুরি দিয়ে ওনার নাম লিখে আমাকে রুমে রেখে ওনার রুম থেকে গিয়ে
ফার্স্ট এড বক্স এনে আমার বুকে ব্যান্ডেজ করে দিলেন। তারপর কিছুক্ষণ আমার ঠোঁট কামড়িয়ে বলতে লাগলেন, তোকে খুন করে তো লাভ নেই, বরং তোকে সারা জীবনের জন্য আমি হারিয়ে ফেলবো। তাই তোকে পার্মানেন্ট আমার কাছে রাখার ব্যবস্থা করছি। আর তোর সেই প্রাণপ্রিয় অহনার কি হাল করি তুই দেখতে থাক। বলে নিহা আপু রুম থেকে বেরিয়ে গেলেন। এদিকে আমার তো ব্যথায় অবস্থা খারাপ, তাই শোয়া থেকে উঠতে পারছিলাম না। একটু পর চাচিকে আমার রুমে আসতে দেখে একটা কাঁথা টেনে শরীর ঢেকে নিলাম। চাচি এসে বলতে লাগলেন, কিরে, নিহা কি তোকে আবার মেরেছে? আর তুই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছিস কেন? না চাচি, তেমন কিছু হয়নি, আর এমনি ভালো লাগছিল না তাই শুয়ে আছি। দেখ বাবা, তুই এই বিয়েতে খুশি তো? ওর মতামত ছাড়া আমরা তোকে জোর করে বিয়ে দিতে চাই না। বাবা মা মারা যাওয়ার পর তোমরাই আমাকে মানুষ করেছো, তোমরাই আমার বাবা মা, তাই তোমাদের যা সিদ্ধান্ত সেটাই আমি হাসি মুখে মেনে নেবো। আমি জানি তোমরা কখনোই আমার খারাপ চাইবে না। চাচি আমার কপালে একটা চুমু দিয়ে বললেন, আচ্ছা, তুই তাহলে শুয়ে থাক, আমি গিয়ে রান্নার বসাই। তারপর চাচি চলে গেলেন। আমি শুধু ভাবতে লাগলাম, নিয়া আপু কি এখন কি উল্টাপাল্টা কাজ করার চিন্তা ভাবনা করছেন? বুকের ক্ষতটা সেরে উঠতে 2 দিন টাইম লাগলো, কিন্তু আমি অবাক যে এর মধ্যে একবারও নিহা আপু আমার সাথে উল্টাপাল্টা কিছু করেননি। তাই আমি বেশ শান্তিতেই ছিলাম। এর পরের দিন দেখলাম আপু বেশ হাসি খুশি মেজাজে বিকেলে বাসায় ফিরলেন। আমার কেমন যেন সন্দেহ হলো, নিশ্চয়ই কোনো অঘটন ঘটে এসেছেন। রাতে অহনার আব্বু চাচিকে কল দিয়ে বলে দিলেন এই বিয়ে হবে না, কেননা কারা যেন এই বিয়ে করলে অহনাকে কিডন্যাপ করে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়েছে। আমি চাচা চাচি কারোরই আর বোঝার বাকি নেই যে কাজটা কে করছে। ওদিকে নিহা আপু সোফায় বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে চিপস খেতে খেতে টিভি দেখছিলেন। চাচা এসে তাকে বলতে লাগলেন, নেহা, তুই কিন্তু কাজটা একদমই ঠিক করিসনি। তুই এভাবে ওদের বিয়েটা ভেঙে দিতে পারিস না, যেখানে ওরা দুজনেই রাজি। আমি বিয়ে ভেঙেছি, এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? আর হ্যাঁ, ওই লোকগুলো আমাকেও কল করে বলেছে মাকিকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করলে ওই মেয়ে নিখোঁজ হয়ে যাবে। তাহলে তুই এখন কি চাস? আমি কি চাই সেটা তুমিও ভালো করে জানো, নতুন করে বলার প্রয়োজন মনে করি না। ওই, তোর বাবার সাথে ঠিকভাবে কথা বল। নিয়া আর আম্মু, তুমি থামো তো, আমি দেখছি বিষয়টা। মাক্কি, এদিকে আয়। আমি ধীরে ধীরে হেঁটে চাচার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখ বাবা, তুই নিশ্চয়ই জানিস নেহা তোকে ভালোবাসে। আমি চাই তোদের দুজনের বিয়েটা দিয়ে দিতে। তুই নেহাকে ভালো করে চিনিস, ও তোকে অন্য কোথাও বিয়ে করতে দেবে না। তাছাড়া আমরা অনেক আগে থেকেই ঠিক করেছি, তোদের বিয়ে ঠিক করে রেখেছিলাম। তাছাড়াও নেহা আমাদের একমাত্র মেয়ে, তাই আমরা চাই আমাদের ঘরের মেয়ে ঘরেই থাকুক। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি সবসময় নিহা আপুকে নিজের বড় বোনের মতো দেখেছি, বড় বোনের মতো শ্রদ্ধা করেছি। একজন ভাইয়ের তার বোনের প্রতি যেরকম ফিলিংস থাকে, ওনার প্রতি আমার সেরকমই ফিলিংস আছে, এর চেয়ে বেশি কিছু না। আমার কথা শুনে নিহা আপু লাফ দিয়ে এসে আমার কলার ধরে বলতে লাগলেন, আরেকবার যদি বলিস আমি তোর বোনের মতো, তাহলে তোর বাবা হওয়ার স্বপ্ন আমি কেটে দিব। আর তুই কি ভেবেছিস আব্বু আম্মু রাজি না হলে আমি তোকে ভুলে গিয়ে অন্য কোথাও বিয়ে করে নেব, কিংবা তোকে অন্য কোথাও বিয়ে করতে দেব? তাহলে তুই সম্পূর্ণ ভুল ভাবছিস। এই নিহা ছোটবেলা থেকে যেটা চেয়েছে সেটা নিজের করেই ছেড়েছে, তাই তোকে প্রয়োজন পড়লে জোর করে কাজী অফিসে ধরে নিয়ে গিয়ে বিয়ে করব, না হলে গুলি করে তোর খুলি উড়িয়ে দেব। মাইন্ড ইট। আমার তো ভয়ে অবস্থা খারাপ। তখন চাচা ধমক দিয়ে নিহা আপুকে বসতে বললেন। নিহা আপু আবার বসে বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে টিভি দেখতে লাগলেন। তারপর চাচা বলতে লাগলেন, তাহলে সে কথাই রইলো, আগামী মাসে ধুমধাম করে তোদের বিয়ে হবে। শুনে নিহা আপু চিল্লিয়ে উঠে বললেন, আমি আগামী মাস পর্যন্ত ওয়েট করতে পারবো না। পরশু দিনই কাজী ডেকে আমাদের বিয়ে পড়িয়ে দিবা, আর অনুষ্ঠান আগামী মাসে করো, সমস্যা নেই। আমি মনে মনে বলতে লাগলাম কেমন নির্লজ্জ মেয়ে যে নিজের বিয়ে পরশুদিন করতে বলে। তারপর চাচা বলতে লাগলেন, তাহলে ঠিক আছে, পরশুই তোমাদের বিয়ে, আর সামনে মাসে অনুষ্ঠান। শুনে তো নেহা আপু খুশিতে গিয়ে চাচাকে জড়িয়ে ধরলেন। এদিকে আমার তো মাথা ঘুরতেছে। ছোট থেকে বড় হলাম এই গুন্ডের প্যারার মায়ের খেতে খেতে, ভাবছিলাম এর বিয়ে হয়ে গেলে আমি স্বাধীন, কিন্তু এখন দেখছি সারা জীবনের মায়ের খেয়ে যেতে হবে। এর সাথে বিয়ে হলে তো আমার লাইফ নামেই শুধু আমার থাকবে, কিন্তু চলবে তার কথা মতো। এসব ভাবতে ভাবতে আমার মাথা কাজ করা বন্ধ করে দিল।
আমি চিল্লিয়ে এই বিয়ে মানি না, সবাইকে আন্দোলন করব। আমি না। তারপর অজ্ঞান হয়ে গেলাম। তা দেখে সবাই ছুটে আসলো আমার কাছে এসে নিয়ে আপু বলতে লাগলেন, আমার পিচ্ছি জামাইটা বিয়ের কথা শুনে অজ্ঞান হয়ে গেছে। বিয়ের পর চাপ সামলাবে কিভাবে? হেই, তোর কি লজ্জা করে না? আমরা তোর আব্বু আম্মু এখানে আছি, আমাদের সামনে তুই এসব বলছিস? লজ্জা থাকলে বিয়ে করা যায় না বুঝি? লজ্জা থাকলে এই বোকা চন্দ্রটার মতো অবস্থা হতো আমার। ছি ছি ছি, এসব বলছিস কিভাবে যে? এমন নির্লজ্জ মেয়েকে আমি পেটে ধরলাম? সেটা তো আমাকে না, আব্বুকে বলো, ওনার দোষ। এই কথা শুনে চাচা চাচি লজ্জা পেলো, তাড়াতাড়ি নিজেদের রুমে চলে গেল। নিয়ে আপু আমাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলেন। তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুই গালে দুটো কিস করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলেন। এদিকে আমার জ্ঞান ফিরে দেখি কে যেন আমাকে জড়িয়ে ধরে রেখেছে। আমি চিল্লিয়ে ওঠার আগে নিয়ে আপু আমার ওনার ঠোঁটগুলো দ্বারা চেপে ধরলেন। কিছুক্ষণ পর ছেড়ে দিতে আমি বলে উঠলাম, আপনি আমার সাথে শুয়ে কি করছেন? তোমাকে একটু আদর করছিলাম সোনা। সি সি, আস্তাগফিরুল্লাহ, এসব কি বলছেন? তোমার ঠোঁটগুলা পুরা স্ট্রবেরির মতো, সেই জন্য একটু খাচ্ছিলাম গো সোনা। লুচ্চা মাইয়া, আমার মতো নিরীহ পিচ্ছি একটা পোলার ইজ্জত নিয়ে কাড়াকাড়ি করতে আপনার লজ্জা লাগে না? হ্যাঁ, আইছে আমার পিচ্ছি। আজকে বিয়ে করলে কালকে বাচ্চার বাপ হয়ে যাবে। আপনি জানতো? তোমার মুখ থেকে জান শুনতে অনেক ভালো লাগে। আরেকবার বলো না গো সোনা। আমি আপনাকে এই রুম থেকে যেতে বলেছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। কয়েকদিন পর থেকে তো আমরা দুজন একই রুমে থাকবো। তখন দেখি তুই কই যাও সোনা। আর বিয়ে হওয়ার আগে পর্যন্ত তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। কে জানে বিয়ের ভয়ে পালিয়ে যাও নাকি। বলে নিয়ে আপু চলে গেলেন। আমি তো মনে মনে চিন্তা করছি, যেভাবেই হোক এই বিয়েটা আটকাতে হবে। সারা জীবন এই সাইকোটারে নিয়ে কিভাবে থাকবো আমি? তাই সেদিনই একটা প্ল্যান বানিয়ে ফেললাম। প্ল্যান মতো পরের দিন একটা ব্যাগে কাপড় চোপড় ভরে ছাদে গিয়ে ভালো মতো নিচে দেখে নিলাম। তারপর সুন্দর করে পাইপ বেয়ে নিচে নেমে গেলাম। নিচে নামতেই কে যেন বলতে লাগলো, পাইপ বেয়ে বোধহয় ক্লান্ত হয়ে গেছেন, এই নেন পানি খান। জি ধন্যবাদ। বলেই পানি খেতে লাগলাম। কিন্তু হঠাৎ করে মনে হলো, পানি দিল কি আমাকে? আশেপাশে তাকে দেখে আমার মানে নিহা আপু দাঁড়িয়ে আছে। আমি তো ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। নিহা আপু এমন জোরে ঠাস ঠাস করে 4টা চড় দিলেন, যেগুলো খেয়ে আমার মাথা ঝিনঝিন করতে লাগলো। আমার চুল মুট করে ধরে নিহা আপু বলতে লাগলেন, আমি আগেই ভেবেছিলাম তুই এমন কিছুই করতে পারিস। সেই জন্যই আমি পুরো বাড়ির বাহিরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি। আয় তুই, আজকে তোর খবর আছে। তোর সাথে গতকাল এত ভালো ব্যবহার করলাম, কিন্তু তুই বুঝিয়ে দিলি যে তুই ভালো ব্যবহারের মানুষ না। তারপর নিহা আপু আমাকে টানতে টানতে রুমে এনে খাটে ছুঁড়ে মারলেন। তারপর নিজের সে স্পেশাল ব্যাথখানা নিয়ে আসলেন। এনে আমাকে এলো পাথারে মারা শুরু করলেন। আমি আর সহ্য করতে না পেরে লাফিয়ে গিয়ে আপুর পায়ে ধরে কান্না করে বলতে লাগলাম, আপু আমাকে মাফ করে দেন প্লিজ, আমি আর পালানোর চেষ্টা করবো না, প্লিজ আমাকে আর মারবেন না। আমার কান্না দেখে নিয়ে আপু একটু নরম হলেন। তারপর বলতে লাগলেন, তুই জঘন্য অপরাধ করেছিস। যেহেতু কালকে আমাদের বিয়ে, তাই আজকে তোকে আর মারছি না, কিন্তু আসল শাস্তি দেওয়ার তো বাকি রয়ে গেছে। আমি আতকে উঠলাম, আবার না জানি কি শাস্তি দেবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে নিহা আপু আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট দুটো মিলিয়ে দিলেন। তারপর একটানা 10 মিনিট আমার ঠোঁটগুলোকে কামড়ে বাইরে থেকে লক করে রুম থেকে বের হয়ে গেলেন। আমি শুধু মনে মনে ভাবতে লাগলাম, আজ আমি দুনিয়াতে এতিম বলে নিহাপুর কথা মতো চলতে হয়, ওনার সব অত্যাচার সহ্য করতে হয়। আমার ইচ্ছার কোনো প্রাধান্য নেই, তাই এমন একটা মেয়েকে বিয়ে করতে হচ্ছে যাকে আমি সবসময় বড় বোন হিসেবে মেনে এসেছি। আমি কি পারবো তাকে স্ত্রী হিসেবে মেনে নিতে? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। রাত্রেবেলা নিহা আপু খাবার এনে আমাকে ডেকে ঘুম থেকে তুলে নিজ হাতে খাইয়ে দিলেন। আমি তো অবাক, ওনারা তো কেয়ার দেখে। তারপর নিহা আপু আমার বুকে এসে শুয়ে পড়লেন। আমি সরে যেতে চাইলে চোখ গরম করে আমার দিকে তাকালেন। আমি ভয়ে আর কিছু করার সাহস পেলাম না। তারপর নিহা আপু বলতে লাগলেন, আমি জানি তুই এই বিয়েতে রাজি না, কেননা তোকে আমি সবসময় শাসনের উপর রাখি, কিছু হলেই মারি। আবার আমি বয়সেও তোর থেকে প্রায় 4 বছরের বড়, কিন্তু কিছু করার নেই। আমি যা চাই সেটা আমি পেয়েই ছাড়ি। আমি 50 বছরের বুড়ি হলেও তোর আমাকেই বিয়ে করতে হবে। সব সময় তো আমার শাসন দেখেছিস, বিয়ের পর আমার ভালোবাসাটাও দেখবি। তারপর নিহা আপু উঠে চলে যেতে যেতে বলতে লাগলেন, কালকে থেকে তো প্রতিদিন আমরা একসাথেই থাকবো জান।
আজকে রাতটা একটু আমাকে ছাড়া কষ্ট করো। কালকে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নাও। আর আজকে রাতে ভালো করে ঘুমাও, কালকে তো সারা রাত জাগতে হবে। তারপর একটা ডেভিল হাসি দিয়ে নিজের রুমে চলে গেলেন। আমি ওনার মনে দুঃখ প্রকাশ করতে করতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠতে চাষি এসে পাঞ্জাবি ধরিয়ে বলে দিলেন গোসল করে রেডি হওয়ার জন্য। আমি আর কোনো উপায় না পেয়ে মনে মনে বিয়ের জন্য প্রস্তুত হতে লাগলাম। গোসল শেষ করে তৈরি হয়ে নিলাম। তারপর ফয়সাল এবং মেহেদি দুই হারামি এসে কতক্ষণ খুশিয়ে গেল আমাকে। বিয়ের সবকিছু তৈরি, কাজে এসে বসে আছেন বিয়ে পড়ানোর জন্য। সানিয়া আপু আর মুনতাহা গেল নিয়া আপুকে আনতে। ফয়সাল এবং মেহেদি গেল আমাকে আনতে। নিয়া আপুকে নিয়ে এসে কাজের সামনে বসানো হলো, কিন্তু ফয়সাল এবং মেহেদি দৌড়ে এলো। মাক্কিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে আছে কোথাও, হয়তো অন্যান্য রুম, বাথরুম, ছাদে চেক করো। সেটা চেক করা লাগবে না। মাক্কির রুমের জানালার গ্রিল কাটা, বারান্দার থেকে এই যেন কিছু মিশানো টিস্যুটা পাওয়া গেছে। মানে? মানে মাক্কিকে কিডন্যাপ করা হয়েছে। এটা শুনে নিহা আপু পাশ থেকে একটা লাঠি নিয়ে বাড়ি দিয়ে কাছের টেবিলটা ভেঙে ফেললেন। তারপর কাকে যেন ফোন দিয়ে চিল্লিয়ে বলতে লাগলেন, গাড়ি বের করো ফার্স্ট। জি ম্যাম। আর তোমাদের সবাইকে বলছি, আমি মাকিকে নিয়ে আসছি। আসার সাথে সাথেই আমাদের বিয়ে হবে, তাই কাজী সাহেব যেন এখানেই থাকে। দরকার হলে ওনার পেমেন্ট 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। তারপর নিহা আপু গার্ড সহ কোথায় যেন যেতে লাগলো। এদিকে আমার জ্ঞান ফেরার পর বুঝতে পারলাম আমাকে একটা রুমের মধ্যে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। এমনকি আমার চোখ মুখ সহ বেঁধে রাখা হয়েছে, তাই কিছু দেখতে পারছিলাম না, আওয়াজও করতে পারছিলাম না। কিছুক্ষণ পর কে যেন দরজা খুলে বলতে লাগলো, তাহলে তোমার জ্ঞান ফিরেছে জানেমান? বলে আমার চোখ খুলে দিল। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম, কেননা এটা অহনা। আমি কথা বলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু মুখে কাপড় বেঁধে রাখায় কিছু বলতে পারলাম না। তা দেখে অহনা বলতে লাগলো, তোমার কিছু বলার দরকার নাই জানেমান। একটু পরেই তোমার আর আমার বিয়ে হবে। এখন একটু কষ্ট করো, বাসরাতে সব কষ্ট পুষিয়ে দিব। তুমি শুধুই আমার। ওই নিহা বরটা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না। আমি বিপরীতে কিছুই বলতে পারছিলাম না, কিন্তু নিহাপুর জীবন থেকে সরে যেতে হবে বলে কেমন যেন খারাপ লাগছিল। তাহলে কি আমিও নিহাপুকে ভালোবেসে ফেলেছি? না না, এটা কিভাবে সম্ভব? ওনাকে আমি বড় মনের মতো দেখি, আমি ওনা এসব কিসব ভাবছি। তারপর কাজে আসতেই অহনার গার্ডরা আমার বাঁধন খুলে দিয়ে আমাকে নিয়ে কাজের সামনে বসিয়ে দিল। কাজে আমাকে কবুল বলতে বললো, কিন্তু আমি কিছু না বলে মুখ ঘুরিয়ে রাখলাম। তাদেরকে অহনা তার গার্ডদের কি যেন ইশারা করলো। সাথে সাথে ওর সবগুলো গার্ড আমার দিকে বন্দুক উচিত হলো। আমার ভয়ে পা কাঁপতে লাগলো। তারপর অহনা আমাকে বলতে লাগলো, তুমি যদি আমার না হও তাহলে তুমি কারো নও। তুমি কবুল না বললে তোমাকে মেরে আমি নিজে আত্মহত্যা করব। এখন ডিসিশন তোমার ওপর। ঠিক আছে আমি রাজি। বাবা কবুল বলো। যেই মুহূর্তে আমি কবুল বলতে যাব, ঠিক সেই মুহূর্তে প্রচন্ড গুলির আওয়াজ শোনা গেল। আমি সোজা একটা টেবিলের নিচে গিয়ে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর গুলি থেমে গেল। টেবিলের নিচ থেকে বের হয়ে দেখি অহনার গার্ডরা সব মরে পড়ে আছে। সামনে তাকে দেখি নিহা আপু তার গার্ডদের নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে নিহা আপু টেনে একটা রুমের ভেতরে নিয়ে ঢুকিয়ে দরজার সামনে দুজন গার্ডকে পাহারায় দাঁড় করে দিয়ে গেলেন। এর মধ্যে নিহা আপুর গার্ডরা অহনাকে একটা চেয়ারে বেঁধে দিল। নিহা আপু গিয়ে আরেকটা চেয়ারে বসে বলতে লাগলো, তুই কি ভেবেছিলি তুই এত সহজে মাকিকে কিডন্যাপ করে এনে বিয়ে করে ফেলবি আর আমি কিচ্ছু করতে পারবো না? আমি আরো আগে ভেবেছিলাম তুই এমন কিছু করার চিন্তা করবি, তাই আমি তোদের গার্ডদের ভিতর আমাদের কয়েকজন গার্ডকে গুপ্তচর হিসেবে পাঠিয়ে দিয়েছিলাম। তারাই তো তোর লোকেশন জানিয়ে দিল আমাকে। মাক্কি শুধুই নিহার, নয়তো কারোরই না। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি মক্কির দিকে আর চোখ তুলে তাকাবো না। এমনি এমনি তো আজ ছেড়ে দিব না, তোর জন্য তো ভয়ঙ্কর শাস্তি আছে। যেই আঙুলগুলো দিয়ে তুই মাক্কিকে স্পর্শ করেছিস সেইগুলোই আমি আর রাখবো না। এই বলে নিহা আপু একটা একটা করে অহনার হাতের আঙুলগুলো কাটতে লাগলেন। অহনার গগন বিদারী চিৎকার আমি রুম থেকেই শুনতে পাচ্ছিলাম, কিন্তু গার্ডরা আমাকে বাইরে যেতে দিচ্ছিল না। অহনার ডান হাতের আঙুলগুলো কেটে নিহা আপু তার গার্ড দ্বারা অহনাকে হসপিটালে পাঠিয়ে দিলেন। আমাকে টেনে গাড়ির ভিতরে এনে ছুড়ে ফেলে নিজেই গাড়ি ড্রাইভ করে বাসায় এনে আমাকে টেনে নিয়ে কাজীর সামনে বসিয়ে দিলেন। তারপর কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। বাবা কবুল বলো। হ্যাঁ মানে সাথে সাথে নিহা আপু ঠাস করে একটা চর মেরে বলতে লাগলেন, কবুল বলতে দেরি হলে খুন হবি এখন আমার হাতে। কবুল কবুল কবুল।
আলহামদুলিল্লাহ, এবার মা তুমি কবুল বলো। নিয়ে আপু 1 সেকেন্ডে 3 কবুল বলে দিলেন। তারপর মেহেদি এবং ফয়সালকে বলতে লাগলেন, 10 মিনিটের ভিতরে যেন ও বাসর ঘরে থাকে, না হলে তোদের কপালে খারাপ আছে। জি আপু। তারপর নিয়ে আপু বাসর ঘরে ঢুকতেই ফয়সাল বলতে লাগলো, চল চল এই হারামির বাসর ঘরে ঢুকে দিয়ে আসি, না হলে নিহাপু আমাদের খবর করবে। যাও মাকে, যদি কালকে বেঁচে থাকো তাহলে দেখা হবে। না না আমি যাব না, আমাকে তোরা স্যার। নিহাপুর অর্ডার পালন করতেই হবে। আর হ্যাঁ দোস্ত, তোর স্কুলের সব খবর আমি নিহাপুকে দিতাম। হারামি, আমি খালি একবার তোরে বাগে পাই, তোরে সানিয়াপুর কাছে এমন মায়ের খাওয়ামু যে সারা জীবন মনে রাখবি। আগে তুই নিজে আজকে রাতটা বেঁচে থাক। তারপর ওরা আমাকে কোলে তুলে বাসর ঘরে ঢুকে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আমি দরজা ধাক্কাতে ধাক্কাতে চিল্লাতে লাগলাম, ফয়সাল্লার বাচ্চা, বদদুয়া দিলাম, সানিয়াপু তোরে ঘরের সব কাজ করাবে। তোমার চিল্লানো শেষ হলে আমরা কি বাসর শুরু করতে পারি সোনা? আহা গো, আমার নিরীহ সোনামণি, আসো তোমাকে বড় বানিয়ে দে। সে কি বলতেছেন? আস্তাগফিরুল্লাহ, আমি এখনো ছোট মানুষ, আপনি আমার মতো নিরীহ শিশুর ইজ্জত নিয়ে টানাটানি করতে পারেন না, বলে আমাকে কাঁধে তুলে নিয়ে খাটে শুলে ফেললেন। আসো সোনা, এবার খেলা শুরু করি, 3 রাউন্ডের কমে কিন্তু ছাড়বো না। বলে আমার শার্ট খুলতে লাগলেন। আমাকে, স্যার শয়তান সেমনি, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। মন দিয়ে কি আমি ধুয়ে ধুয়ে পানি খাবো? আমার তো দেহটা হলেই চলবে। চলো ফুটবল টিম বানানোর মিশন স্টার্ট। বলে নিয়ে আপু নিরীহ শিশুটার উপর ঝাঁপিয়ে পড়লেন। বাঁচাও বাঁচাও। হইছে, আর গভীরে যেতে হবে না, বাকিটা জানতে হলে আপনিও বিয়ে করে ফেলুন।